তো সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের বিজনেস এন্ড ডেটা অ্যানালিটিক্স উইথ এআই এন্ড জব সেশনের সেশনটা জয়েন করার জন্য। তো আমি আপনাদের আজকে লাবিব, সিনিয়র ক্যারিয়ার অ্যাডভাইজার ট্রান্সপোর্ট একাডেমি। সো ওকে, রাইট অ্যাবাউট ট্রান্সপোর্ট একাডেমি। আমরা লাস্ট 14 ইয়ার্স ধরে অল ওভার ইউএস এন্ড কানাডা আমাদের আইটি প্রোগ্রামস রান করছি উইথ জব প্লেসমেন্ট সাপোর্ট, এন্ড টিল নাও মোর দেন 3000 প্লাস স্টুডেন্ট আমাদের থ্রুতে প্রোগ্রামটা কমপ্লিট করে সাকসেসফুলি প্লেস হয়েছেন জবে। তো হোপফুলি আপনাদের এখানে অনেকেই জয়েন করবে, এন্ড আমরা স্টুডেন্ট থেকে আরো হাইলাইট করতে পারবো। এন্ড অ্যাডিশনালি আমাদের প্লেসমেন্ট রেট ইজ অ্যারাউন্ড 65 to 70%, বিকজ আমরা ম্যাক্সিমাম একটা ব্যাচে 10 জন স্টুডেন্ট এনরোল করাই, এন্ড আউট অফ দ্যাট 7 to 8 স্টুডেন্টস গেট আ জব। তো নাও আপনাদের কোশ্চেন হতে পারে যে ওকে, সো বাকিরা যারা জব বা যারা ওই প্লেসমেন্ট রেটটার বাইরে, ওনারা কেন পায় না? তো কোশ্চেনটা আমরা অ্যাকচুয়ালি সেশনের থ্রুতে আনসারটা পাবো, বা শর্টলি যদি বলি, আহ, আমাদের ক্লাসেস গুলো হয় উইকলি একদিন, 2 আওয়ার্স সেশন হয় উইকলি, আর 6 ডেজ থাকে। সো আপনারা যদি নিজেদের থেকে কিছুটা এফোর্ট না দেন, ইনস্ট্রাক্টর থাকেন আপনাদের, ফলো আপ আমাদের ম্যানেজমেন্ট টিম থাকে, একাডেমিক টিম থাকে, তো ওই জায়গায় আসলে 6 মান্থস বা 5 মান্থস একটা প্রোগ্রাম করে একটা জব পাওয়া ইটস নট দ্যাট মাচ ইজি। সো আপনাদের এফোর্ট যতটুকু দরকার এখানে, আমাদের সাপোর্টটা অলওয়েজই পাবেন। সো ইফ দ্যাট ইজ পসিবল, আমরা হোপফুলি আমাদের প্লেসমেন্ট রেটটাকে 100% রিচ করতে পারবো। তো আমরা কারেন্টলি 3টা আইটি প্রোগ্রাম অফার করছি উইথ জব প্লেসমেন্ট: এআই পাওয়ার্ড কিউ ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, এআই, এন্ড আজকের টপিক বিজনেস এন্ড ডেটা অ্যানালিটিক্স উইথ এআই। তো মুভিং ফরওয়ার্ড, আমাদের 6 স্টেপ প্রসেস, যেখানে আপনাদের যদি আমাদের সাথে শুরু হয় ক্যারিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে এনরোলমেন্ট, আমাদের লাইভ ক্লাসেস, লেকচার্স, ল্যাব, আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম যেটা আমরা একদম লাস্ট মান্থে অফার করি, আমাদের ইন্টারভিউ প্রিপারেশন সেশন থাকে, আমাদের জব মার্কেটিং থাকে। তো ওভারঅল আপনাদের ট্রেনিং থেকে শুরু করে জব প্লেসমেন্ট, টোটাল যে ট্রেনিং এর সাপোর্টটা, এটা আপনারা আন্ডার ওয়ান রুফ আমাদের থেকে পাবেন। তো ইনি হচ্ছেন আমাদের রিক্রুটিং ম্যানেজার অ্যান্ড মডারেটর, সাদিয়া নাসরিন। উনি 8 ইয়ার্স এরও বেশি এক্সপিরিয়েন্স রিক্রুট সেক্টরে, অ্যান্ড ট্রান্সফার একাডেমির সাথে মোর দেন 5 ইয়ার্স ধরে উনি কাজ করছেন। অ্যান্ড আমাদের যে স্টুডেন্টরা মোস্ট এলিজিবল ফর দ্য জব, অ্যান্ড যারা আমাদের রিক্রুটিং টিমের আন্ডার দিয়ে যাবে, তারা সকলে আপুর অবজারভেশনে থাকবেন। এন্ড তিনি আমাদের জব প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট, যেখানে আমাদের অল 8 সিস্টার কনসার্ন কোম্পানি আর ইউএস এন্ড কানাডা রিক্রুটিং প্রসেসই ওনার আন্ডারে ওভারভিউ হয়। এন্ড উনি অলসো আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা যেখানে আপনাদের প্রত্যেকটা লাইভ ক্লাসের পর রেকর্ডিং গুলো অ্যাভেলেবল থাকে, এটা টোটাল কোঅর্ডিনেশনটা ওনার আন্ডারে। তো আমাদের ফ্যাকাল্টি কোঅর্ডিনেশন থেকে শুরু করে এলএমএস কোঅর্ডিনেশন, আমাদের রিক্রুটিং টিম হ্যান্ডেলিং, টোটালটা ওনার অবজারভেশনে। তো আপনারা যখন আমাদের জব প্লেসমেন্ট পার্টটাতে এন্টার করবেন, আপনাদের সাথে আমাদের রিক্রুটার অ্যাসাইন করা, এন্ড সাজা নাসরিনের অবজারভেশনে উনি আপনাদের জব কাজটা করবেন। এন্ড আমাদের এই প্রোগ্রামের ইনস্ট্রাক্টর মিস রিয়ানা কাদের, উনি মোর দেন 12 ইয়ার্স সফটওয়্যার এন্ড আইটি প্রফেশনে আছেন। উনি ওনার এমএসসি কমপ্লিট করেছেন সিআইএস ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে, এন্ড অলসো উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন রিসার্চার চার্লস ডারউইন ইউনিভার্সিটি থেকে, এন্ড অ্যাডিশনালি উনি ডেটা অ্যানালিটিক্স, এসকিউএল, ট্যাবলিউ, পাওয়ার বিআই, এক্সেল, পাইথন, সি++, আই মেশিন লার্নিং, লটস অফ অ্যাকচুয়ালি ওনার অ্যাচিভমেন্টস এখানে ইনক্লুড করার মতো, so আমি বলে শেষ করতে পারবো না। I would actually request Rihanna Apu, if you're hearing me, kindly take over and guide the students toward their next step. আমি রায়না কাদের, আমি এই পুরো কোর্সটাতে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ, ইনস্ট্রাক্টর। সো আমি আগে কোর্সটার নামটা দিয়ে একটু শুরু করি। হ্যাঁ, আমরা কোর্সটা বা প্রোগ্রামটা আসলে বলতে চাচ্ছি, শুধু কোর্স না, প্রোগ্রামটার নাম আমরা হচ্ছে দিচ্ছি বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স উইথ এআই। তার মানে কি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কিছু ইন্টিগ্রেশনের ব্যাপার আছে। হ্যাঁ, কি কি ইন্টিগ্রেশন? প্রথমে বিজনেস অ্যানালিটিক্স এর সাথে ডেটা অ্যানালিটিক্স একটা ইন্টিগ্রেশন হচ্ছে, এবং দুইটাকে পরে আবার আমরা একসাথে করে এআই এর সাথে একটা ইন্টিগ্রেশন করছি, রাইট?
সেগুলা মানে কি সেটা স্টেপ বাই স্টেপ আমি বোঝাবো, আসবো আমার পার্টটাতে। বাট তার আগে আমি একটা কোয়েশ্চেন দিয়ে আসলে আজকে শুরু করতে চাই। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা বলছি অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স, রাইট? সো ইজ ইট দ্য সেম অ্যাজ অ্যানালাইসিস? মানে দুইটা তো ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, অ্যানালাইসিস, অ্যানালিটিক্স, দুইটা কি আসলে সেম, বা কোনটা আসলে মেইন, বা কোনটা নিয়ে আমরা কথা বলবো, কোনটা আমাদের প্রোগ্রামে থাকবে? আচ্ছা, এটা কোয়েশ্চেন কিন্তু আপনাদের জন্য। সো আপনারা আনমিউট করে অ্যান্সার দিতে পারেন বা চ্যাটে লিখতে পারেন ইফ ইউ ওয়ান্ট। বাট আমার মনে হয় আনমিউট করে অ্যান্সার দেওয়াটা বেটার, শুরুতে একটু ইন্টারাকশন হয়ে গেল আপনাদের সাথে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে কোনো ডিফারেন্স আছে না একই জিনিস, বা ডিফারেন্স থাকলে কি ধরনের ডিফারেন্স? হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে মানে অ্যানালাইসিসটা হচ্ছে মেইন, আর অ্যানালাইটিক এটা আমার কাছে নিউ একটা ওয়ার্ড আর কি। আচ্ছা। সো এটা হয়তো আমি জানবো আপনার কাছ থেকে। থ্যাংক ইউ। আর আর কোনো কারো কিছু মনে হয় দুইটার মধ্যে? অ্যানালাইসিস ওয়ার্ডটা তো আমরা আগেই শুনেছি, রাইট? সো রাইট। হ্যাঁ। সো আর আর আপনাদের সবার কাছে কি একই ধরনের অ্যান্সার, মানে মোহাম্মদ হোসেন, মিস্টার মোহাম্মদ হোসেন যেটা দিলেন এরকমই আপনাদের সবার মনে হয়? অন্য কারো কিছু অ্যান্সার থাকলে অ্যাড করতে পারেন। ওকে, তাহলে আমি আমার অ্যান্সারটা দেই। উনি যেটা বললেন সেটার সাথে কিছুটা মিল আছে, যে অ্যানালাইসিস ওয়ার্ডটা আমরা আগে শুনেছি। অ্যানালাইসিস কি সেটাও আমরা মোটামুটি জানি। এখন ঘটনা হচ্ছে অ্যানালাইসিস হচ্ছে একটা ছোট কাজ, যেটা আসলে একটা গোল ওরিয়েন্টেড, যে হ্যাঁ আমরা এখানে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার বের করব অ্যানালাইসিস করে। হুম, এই অ্যানালাইসিসটা ইজ এ পার্ট অফ দিস বিগ অ্যানালিটিক্স। তার মানে অ্যানালিটিক্স এর মধ্যে অনেকগুলা স্টেপ আছে, যার একটা স্টেপ হচ্ছে অ্যানালাইসিস। হ্যাঁ, আমরা যদি নিচের এই স্টেপ গুলার দিকে একটু তাকাই তাহলে বুঝতে পারবো। সো ডেটা অ্যানালিটিক্স যখন আমরা বলছি, তখন হচ্ছে কি ফুল ফ্লোটা। ওকে, ফুল ফ্লো এর একদম শুরুতে কি আছে? শুরুতে হচ্ছে একদম ডেটা বা ইনফরমেশন। হ্যাঁ, কেন বলছি? কারণ অনেক ধরনের এলোমেলো ভাবে থাকতে পারে ডেটাটা, অনেক ধরনের মেসি জিনিসপত্র থাকতে পারে। মেসি মানে কি, হয়তো এক ডেটা দুইবার আছে, বা অনেক স্পেশাল ক্যারেক্টার, সিম্বল, এক্সক্লামেশন, হ্যাশ, অনেক ধরনের ক্যারেক্টার আছে যেগুলো আসলে আমরা চাই না। এই ধরনের অনেক মেস থাকতে পারে। সো এটাকে আমরা ডেটা বলছি। সো এই ডেটা থেকে শুরু করে পুরা একটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্যে দিয়ে আমরা যখন শেষে যাব, তখন আমরা একটা ডিসিশন দিতে পারবো। ওকে, সেই ডিসিশনটা হবে আমাদের বিজনেসের জন্য একটা বিজনেস অ্যাকশন, বা বিজনেস অ্যাকশনেবল একটা পয়েন্ট হবে। বিজনেসের নেক্সট স্টেপ কি হবে সেটা ডিসাইড করে দিবে। ওকে, সো এই পুরা প্রসেসটা হচ্ছে অ্যানালিটিক্স। স্টেপ বাই স্টেপ যাই। একদম শুরুতে আমরা বললাম যে একটা ডেটা নিয়ে আমরা কাজ শুরু করব, কিন্তু তারও আগে আসলে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি একটু স্টেপ ওয়ানের দিকে তাকাই, আমাদের আইডেন্টিফাই করতে হবে আমাদের অবজেক্টিভটা কি। একটা এক্সাম্পল দেই। সে আপনাকে আহ, আপনার অবজেক্টিভটা দেওয়া হলো যে সেলস ট্রেন্ড বের করতে হবে। ওকে, মানে একটা, সে কোনো একটা খাবারের দোকানের অথবা কোনো একটা ই কমার্স সাইটের কি ধরনের সেল হচ্ছে, সেই সেলের একটা ট্রেন্ড বের করতে হবে। ট্রেন্ড মানে কি, লাস্ট 12 মাসে বা 1 বছরে কোন ধরনের প্রোডাক্ট কি কি ভাবে বা কি অ্যামাউন্টে বিক্রি হয়েছে, সেটার একটা ডেটা। ভিজুয়ালাইজেশন আপনাকে, রাইট, সেটার ডেটাটা আপনাকে একটা সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। সো আপনার ফার্স্ট স্টেপ অলরেডি আপনি জানেন যে আপনার গোলটা কি, অবজেক্টিভটা কি। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে এটার জন্য আপনাকে ডেটা কালেক্ট করতে হবে। সো কালেকশন অফ ডেটা, বিভিন্ন সোর্স থেকে আপনি কালেক্ট করতে পারেন। থার্ড স্টেপ হচ্ছে যে ডেটাটা আপনি কালেক্ট করলেন, সেই ডেটাটা কিন্তু আমি একটু আগে বললাম অনেক ধরনের মেস থাকতে পারে, অনেক ধরনের কিছু ক্লিন করতে হতে পারে। সো আইকনটা দেখেন, ও কিন্তু ফ্লোর ক্লিন করছে, রাইট? এটা একটা Yes. ব্রাশ বা মপ। সো আমাদের ডেটাটাকেও ক্লিন করতে হবে। নাও ফোর্থ স্টেপে গিয়ে আসলে অ্যানালাইসের ব্যাপারটা চলে আসে, এই যে অ্যানালাইসিস, হ্যাঁ সেটা চলে আসছে। তার মানে এখানে আসলে আমরা মেইন কাজটা করব, কেন আমরা ক্যালকুলেশন করব, আমরা গ্রাফ করব, বিভিন্ন ধরনের কাজ করব আমরা এই পার্টটাতে করব। কিন্তু তারপরও কাজ কিন্তু বাকি থেকে যায়। সো স্টেপ 5-এ গিয়ে আমরা এই যে কাজকর্ম করলাম, ক্যালকুলেশন এন্ড এভরিথিং, সেখান থেকে একটা স্টোরি বের হয়ে আসবে, একটা ইনসাইট বের হয়ে আসবে। সো এই অ্যানালাইসিস থেকে আমাদের একটা ইন্টারপ্রিটেশন আসবে, যেটা আলটিমেটলি আমার বিজনেসে কাজে লাগবে। সো এই যে 5টা স্টেপের পরে আমরা বলতে পারবো যে হ্যাঁ,
আমাদের ডেটা অ্যানালিটিক্স ডান। ওকে, যেটার ফোর্থ স্টেপে ছিল অ্যানালাইসিসটা। ঠিক আছে? তার মানে আপু, আই হ্যাভ এ কোশ্চেন। জি, প্লিজ। অ্যানালিটিক্স মিন হচ্ছে আমি সবকিছু বের করে মানে হাউ ক্যান আই প্রসিড ফর অ্যাকশন প্ল্যান, আই স্টার, রাইট? অ্যাকশন, রাইট রাইট। সেটা আপনার বিজনেসে, এই যে আপনি সেলস ট্রেনটা বের করবেন, সেখান থেকে আপনার হয়তো ইন্টারপ্রিটেশনটা হবে যে আমার মনে হয় যে এই প্রোডাক্টটা ভালো করছে, লাস্ট 12 মান্থসে এই প্রোডাক্টটা ভালো করছে, সো এটা আমরা কন্টিনিউ করতে পারি। অথবা এই প্রোডাক্টটা খারাপ করছে, লেটস ইমপ্রুভ দ্যাট ওয়ান। অথবা আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। এ ধরনের এক ধরনের অ্যাকশন আপনি, ডিসিশন আপনি দিতে পারবেন আপনার বিজনেসকে, রাইট? আচ্ছা, সো এটা একদম খুব বেসিক কোয়েশ্চেন ছিল। আমি অত লেকচারিং আসলে করতে চাইনি, কারণ আমার নিজের ইন্ট্রোডাকশনটা আমি একটু দিতে চাই, এত কথা বলছি। আমার নাম আগেই বলেছে লাবিব, যে আমি রায়ানা কাদির, আমি বাংলাদেশেরই। তো আমার 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে টেক ইন্ডাস্ট্রিতে। তো আমি 3.5 বছর ছিলাম স্যামসাং R&D ল্যাবে, ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব ছিল। আর এরপরে আমার লংগেস্ট টাইমটা আমার ক্যারিয়ারে সেটা ছিল স্টিবোডিএক্স বলে একটা ইউরোপিয়ান কোম্পানিতে। ওকে, ইউএসএ তে এসে আমি ডেটা অ্যানালিস্ট হিসেবে ছিলাম 1 বছর একটা এডুকেশনাল সেক্টরে। সো ওইখানে হচ্ছে আমি ট্যাবলো আর পাইথন দিয়ে বেসিক্যালি আমি ডেটা অ্যানালিসিসটা করেছি। আমার এডুকেশন বলতে আমার এখানে একটা মাস্টার্স আছে ইউনিভার্সিটি অফ মিশিগান ডিয়ারবনে, লাবিব অলরেডি বলেছে, CIS এ মাস্টার্স। আমার এমনিতে আন্ডারগ্রাড আর মাস্টার্স দেশেও ছিল। আর আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এতগুলা বুলেট পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমি টিচিং করেছি। ওকে, স্টার্টিং ফ্রম স্যামসাং, ওখানে আমি আসলে 2টা পুরো ব্যাচ আমি ইনস্ট্রাক্টর ছিলাম। ইনস্ট্রাক্টর মানে শুধু লেকচারিং পার্ট শুধু না, আমি কিন্তু হ্যান্ডস অন একদম ওদের প্রোডাকশন লেভেলে ওদের উপযোগী করার জন্য যা যা লাগে আমি সেটা করেছি 2টা ব্যাচের। এরপরে স্টিবোডিএক্স এ যখন ছিলাম, আমার আন্ডারে 2জন জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল, ওদের অফিসিয়াল মেন্টর ছিলাম আমি। এখানে ডেটা অ্যানালিস্ট যখন ছিলাম তখন ডেফিনেটলি আমি মেন্টরিং করেছি। আর টিএ হিসেবে তো ছিলামই, আমি দেশেও টিএ হিসেবে ছিলাম, এখানে এসেও আমি আন্ডারগ্রেড ছেলেপেলেকে টিউটরিং করেছি। সো টিচিং মেন্টরশিপ আমার সাথে সবসময় ছিল, আমি আসলে এনজয় করি। সো এখানেও আমি এনজয় করছি। আই হোপ এই ব্যাচটাতেও ভালো কিছু এক্সপিরিয়েন্স হবে আমার। আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো শুরু করি আজকের ডিসকাশন। প্রথমে একটু বলে নিই যে এটা কিন্তু ডিসকাশন টাইপের হবে। হ্যাঁ, আমি শুধু বলে যাব, উম, আপনারা শুনে যাবেন সেরকম না। ইয়েস, ইউ ক্যান ডু দ্যাট। আমার মনে হয় লাবিব অলরেডি বলেছে যে আহ, কি কি প্রি রিকুইজিট এই প্রোগ্রামটার জন্য। আসলে তেমন কিছু প্রি রিকুইজিট নাই, শুধু 16+ এজ হলে হবে, হাই স্কুল ডিগ্রি থাকলেই হয়ে যাবে। সো নো আইটি নলেজ, নো কোডিং নলেজ, কিছুই আসলে আমাদের রিকোয়ারমেন্ট না। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের সেটা হচ্ছে যে এই যে আমরা ডেটা অ্যানালিস্টের কথা বলছি, এটাকে আমরা ক্যারিয়ার হিসাবে এই বছর 2026 এবং নেক্সট ইয়ার এই সময়টাকে নেওয়াটা কতটা ওয়াইজ হবে, বা এটাকে আমরা যে নিব কিসের বেসিসে নিব। সো বেসিসের কথায় আমি এখানে 2 ধরনের প্রুফ আপনাদের সামনে এনেছি। একটা হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা রিপোর্ট। আসলে রিপোর্ট গুলা এসেছে বেশ রিনাউন্ড কিছু ইনস্টিটিউট থেকে, বা যাদেরকে আমরা ট্রাস্ট করতে পারি, কিছু ট্রাস্টওয়ার্দি ইনস্টিটিউট থেকে। এবং তারপরে আপনাদেরকে একটা ছোট ইন্টারভিউ দেখাবো, যেটা আসলে ফোর্ড মোটর কোম্পানির এক এমপ্লয়ি। সো কারেন্ট মার্কেটটা কি, একজন এমপ্লয়ের মুখ থেকেই আপনারা শুনতে পারবেন যে আসলে ডেটা অ্যানালিস্ট পজিশনটাকে তারা কিভাবে করে দেখে, বা এআই এর সাথে ওই সম্পৃক্ততাটা কিরকম এখন হচ্ছে। হ্যাঁ, সো ফার্স্ট পার্টে আসি যে আমরা কিছু রিপোর্ট দেখব, কিছু খুব ট্রাস্টওয়ার্দি রিপোর্ট, ভালো ভালো কিছু ইনস্টিটিউশনের। সো ফার্স্ট এর রিপোর্টটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওরা বলছে ফিউচার অফ জবস রিপোর্ট। সো এটার রিপোর্টটা জেনারেটেড হচ্ছে লাস্ট ইয়ারে 2025-এ, কিন্তু রিপোর্টটা আসলে ওরা জেনারেট করেছে নেক্সট 5 বছরের জন্য, দ্যাট ইজ 2025 থেকে 2030 পর্যন্ত, 2030 সাল পর্যন্ত কোন কোন সেক্টর বা কোন কোন প্রফেশন আসলে প্রফেশনাল গ্রোথ হবে, কোন কোন জবের গ্রোথ হবে, সেটার একটা সার্ভে করেছে। সো এটা আসলে প্রজেকশন বেসড। কেন? কারণ ওরা হচ্ছে কি ফিউচারটা প্রেডিক্ট করতে চেষ্টা করছে। সো ফার্স্টে আসছে 110%, সেটা হচ্ছে বিগ ডেটা স্পেশালিস্ট। একটু খেয়াল করেন, এটাও কিন্তু ডেটা ওরিয়েন্টেড, রাইট? বিগ ডেটা আসছে।
সেকেন্ডটা হচ্ছে এআই এর মেশিন লার্নিং স্পেশালিস্ট, অফকোর্স এটা আমরা বুঝতেই পারছি, এআই যেহেতু বুম করছে, এটা হচ্ছে 80%। থার্ড হচ্ছে সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপার, যেটা বেসিকলি আগে যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্ট ছিল ওইটাই, 55। এবং তারপরে টাইড পজিশনে আছে কারা কারা, ইন্টারনেট অফ থিংস মানে আইওটি যেটা সেটা, আর হচ্ছে কি ডেটা অ্যানালিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট মানে আমাদের যে পার্টটা, রাইট? সো আমরা হচ্ছে কি ওই টাইড ফোর্থ পজিশনে আছি উইথ 40% অফ গ্রোথ। দ্যাট মিনস নেক্সট 5 বছরে এই জব সেক্টরটার গ্রোথ হবে 40%, রাইট? সো টপ 5টা জবের মধ্যে কিন্তু একটা অলরেডি ডেটা অ্যানালিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট পজিশনটা আছে নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে, এবং সেটা খুবই রিলায়েবল সোর্স, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে আসছে। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে গিয়ে ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স কিন্তু খুবই রিলায়েবল কিছু ইনফরমেশন দেয়। সো বিএলএস এর ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে যে ওরা একটা প্রেডিকশন করেছে একটু লম্বা পিরিয়ডের জন্য। সেটা হচ্ছে গিয়ে ওরা লাস্ট কয়েক বছরের ডেটা নিয়েছে, 2022 থেকে শুরু করে এরপরে এখনকার কারেন্ট ইয়ারও আছে, এবং নেক্সট 5-7 বছর, দ্যাট ইজ 2032 পর্যন্ত, 2032 সাল পর্যন্ত ওদের প্রজেকশন আছে কিসের, মার্কেট সাইজ কি হবে। ওকে, সো ইউএসডি তে মার্কেট সাইজটা কি হবে সেটা ওরা দেখাচ্ছে। সো এখন আমরা আছি 2026-এ, সো আমরা দেখতে পাচ্ছি বারটা হচ্ছে কি 83.21, রাইট? নেক্সট ইয়ারে কিন্তু এটা 100 ক্রস করবে, এরপরে অলমোস্ট 140, 180, 200 ক্রস করবে, এরপর 300, এবং লাস্টে 32-তে গিয়ে প্রায় 400। এবং এটা কিন্তু আসলে ডেটা অ্যানালিস্ট জব মার্কেট, সব জব মার্কেট না, কিন্তু খুবই স্পেসিফিক ডেটা অ্যানালিটিক্স এর জব মার্কেটটা কিভাবে করে গ্রো করবে সেটার একটা প্রজেকশন। এবং সেটা হচ্ছে শুধুমাত্র ফাস্ট যাবে সেটা না, একদম হাই, মানে খুব রেটটা খুবই হাই এর দিকে। আপনার ডিফারেন্স গুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা হায়ার ওয়েতে আসলে জিনিসটা বুম হবে। আর এটা হচ্ছে কি আসলে একদম কারেন্ট কিছু ডেটা আমি গুগল করে একদম কারেন্ট কি পজিশন সেটা আমি বের করেছি। সেটা হচ্ছে যে এখন যদি আপনি সার্চ করেন কতগুলা ডেটা অ্যানালিস্ট জব আছে কারেন্টলি, সেটা হচ্ছে কি 93,000 থেকে 100,000 এতজন পজিশন আছে কারেন্টলি ফিল্ড আপ। ওকে, আর কতগুলা জব পোস্ট আছে সেটা হচ্ছে গিয়ে 13,000 থেকে 99,000 অ্যাক্টিভ লিস্টিং আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম হতে পারে, বিভিন্ন এরিয়া, ডিপেন্ড করে, কিন্তু মোটামুটি রেঞ্জটা হচ্ছে 13,000 থেকে 99,000। সো জব কিন্তু প্রচুর আছে, এই জন্য প্রজেকশনটা অলওয়েজ, জব মার্কেটের প্রজেকশনটা অলওয়েজ সিগনিফিকেন্টলি হাই। আচ্ছা, এবার এই যে প্রজেকশন হাই, বারবার আমরা বলছি যে গ্রোথ অনেক বেশি হবে, কিন্তু কেন আসলে এই হায়ার গ্রোথটা হচ্ছে, সেটার একটা বড় কারণ আমরা নিজেরাই বুঝতে পারছি যে আমরা কিন্তু সারাউন্ডেড বাই ডেটা, প্রতিটা ক্ষেত্রে আমরা ডেটা জেনারেট করছি। এই যে এখন আমি জুমে কথা বলছি, ডেটা সেশন বা একটা সেমিনার, রাইট? আমার কথাটা এটা কিন্তু একটা অডিও ডেটা, বা এই যে এটা রেকর্ড হচ্ছে, একটা রেকর্ডিং হচ্ছে, রাইট? এটা ভিডিও ডেটা হিসেবে জেনারেটেড হবে। আপনারা আমাকে মেসেজ করছেন, টেক্সট লিখছেন, টেক্সট ডেটা, রাইট? প্রতি মোমেন্টে আমরা ডেটা জেনারেট করছি। আমরা গাড়িতে উঠছি, গাড়ির প্রতিটা স্টেপে স্টেপে ডেটা জেনারেট হচ্ছে। আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা মোবাইল চেক করছি, ডেটা, রাইট? সো আমরা আসলে একটা ডেটা সাগরে আছি। এত ডেটা জেনারেট যে হচ্ছে, এই ডেটাগুলো আসলে বিজনেস ইনস্টিটিউট গুলা কি চিন্তা করবে যে এত ডেটা কেন আমরা এগুলো বিজনেসে কাজে লাগাই না। বিজনেসে কাজে লাগাতে হলে তো আসলে প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হবে ডেটাটাকে, শুধু ডেটা থাকলে তো হবে না। সো ওই যে শেপ আপ করা একটা র ডেটাকে, বা এত ভাস্ট ভলিউমের ডেটাটাকে যে একটা শেপ করে একটা বিজনেস ডিসিশনে কনভার্ট করা, এই কাজটা কে করবে? এই কাজটার জন্যই আসলে ডেটা প্রফেশনাল লাগবে। এবং ডেটা প্রফেশনাল যখন লাগবে তখনই হচ্ছে যে ওই গ্রোথটা, মার্কেটের গ্রোথটা আস্তে আস্তে বেড়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কত ডেটা জেনারেটেড হচ্ছে সেটারও একটা ইয়ে। তো এখানেও দেখা যায় যে গ্রোথ তো হচ্ছে কিন্তু খুবই সিগনিফিকেন্ট ওয়েতে, খুবই হায়ার ওয়েতে জিনিসটা যাচ্ছে। এটা 25 পর্যন্ত দেওয়া আছে, বাট বেসিক্যালি নেক্সট 5 ইয়ার্সে সেটা আরো, যত দিন যাবে তত অনলাইনে আমাদের অ্যাক্টিভিটি বাড়তে থাকবে, রাইট? সো ডেটার ভলিউমটা আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি নিজে
যখন আমি স্লাইডটা বানাচ্ছিলাম তখন আসলে এই ইনফরমেশনটা আমি দেখলাম যে আমরা বলছি হ্যাঁ ডেটা অ্যানালিস্টের মার্কেট আছে এখন, আম, অনেক ডিমান্ড আছে, কিন্তু আরেকটা জিনিস আমি এমপ্লয়ারদের কাছ থেকে বা তাদের একটা স্ট্যাটিস্টিক্স থেকে জানলাম যে স্পেশালাইজড ডেটা অ্যানালিস্টের একটা শর্টেজ আছে। ওকে, সো শুধু ডেটা অ্যানালিস্ট হলে আসলে হবে না, তারা যে ধরনের স্কিল ডিমান্ড করছে ওই স্কিলগুলো হয়তো তারা পাচ্ছে না। ওকে, এই জন্য বলছে যে দের ইজ এ শর্টেজ ইন সাপ্লাই অফ ডেটা অ্যানালিস্ট, কিন্তু আমাদের ডিমান্ড অনেক বেশি। সো ওইখানে জায়গাগুলো কিন্তু অনেক আছে এখনো, ফিল আপ হচ্ছে না, কারণ যেই স্কিলগুলো তারা রিকোয়ার করে সেগুলো হয়তো পাচ্ছে না। স্কিলের সাথে সাথে আরো কয়েকটা ব্যাপার আসলে তারা রিকোয়ার করে। যদি আমরা এই তিনটা পয়েন্টের দিকে একটু তাকাই, ফার্স্ট এটা হচ্ছে কি স্ট্র্যাটেজিক থিঙ্কিং। ওকে, সো ডেটা অ্যানালিটিক্স জবটা কিন্তু শুধু স্কিল বেসড না, এখানে কিছু স্ট্র্যাটেজির ব্যাপার আছে। আমাদের কোন স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করলে আসলে আমরা একটা স্পেশাল ইনসাইট পাবো, একটা স্পেশাল দিক নির্দেশনা পাবো, যেটা আসলে বিজনেসটার গ্রোথটা অন্যভাবে বাড়িয়ে দিবে। ওই যে স্ট্র্যাটেজিটা, স্ট্র্যাটেজিক্যাল থিঙ্কিংটা, ওই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু খুব হিউম্যান চিন্তা ভাবনা, এটা কিন্তু কোনো এআই করতে পারবে না। 2 নম্বর স্টোরি টেলিং, অফকোর্স এটা তো অফকোর্স পার্ট অফ ডেটা প্রসেস অ্যান্ড ডেটা প্রসেসিং এর লাস্ট পার্টে গিয়ে আমরা বলছিলাম যে একটা ইনসাইট পাবো, একটা স্টোরি যাতে বের হয়ে আসে ডেটা থেকে, রাইট? সো এই স্টোরি টেলিংটা এমন হতে হবে যাতে বিজনেসের গ্রোথে হেল্প করে, যেটা আপনার নেক্সট অ্যাকশনেবল পয়েন্ট হিসেবে বিজনেস তাদের টু ডু লিস্টের মধ্যে রেখে দেয়। আর হচ্ছে যে অ্যাডভান্স অ্যানালিটিক্স, মানে কমপ্লেক্স কিছু ডেটা নিয়েও কিছু একটা এমন ভাবে মডেল আপনাদের দাঁড় করাতে হবে যাতে করে নর্মাল অ্যানালিটিক্স যেগুলা এআই করে দিতে পারে সেগুলা না, আপনি অ্যাজ এ হিউম্যান আরেকটু জটিল ওয়েতে কিছু যদি অ্যানালিটিক্স করে দিতে পারেন, সেইটা হবে নর্মাল লেভেলের থেকে আরেকটু অ্যাডভান্স। সো এই তিনটা জিনিস, আর অন টপ অফ দ্যাট কমিউনিকেশন, দিস ইজ মাস্ট। সো এই জন্য আজকে ওয়েবিনারে আপনাদেরকে আমি সেই প্র্যাকটিসটা করাচ্ছিলাম যে কমিউনিকেশন কিন্তু অনেক বড় একটা জিনিস, যে কোনো জবেই দরকার, কিন্তু ডেটা ক্ষেত্রে জিনিসটা এত দরকার, এটা ট্রান্সপারেন্সি এনশোর করে, রাইট? আপনি যে ডেটাটাকে ইন্টারপ্রেট করছেন, আপনার কমিউনিকেশন লেভেল এমন হবে যাতে আপনি যেটা বলতে চাচ্ছেন ওই সাইড যেন ওই জিনিসটাই বুঝতে পারে। তার মানে আপনার ইন্টারপ্রিটেশনটা যেন শুধু আপনার মাথায় না থাকে, এটা যেন আপনার ভিজুয়ালাইজেশন, আপনার স্টোরি টেলিং এর মধ্যে জিনিসটা 100% চলে আসে। ওই ট্রান্সপারেন্সিটা, ওই কমিউনিকেশন স্কিলটা যেন আপনাদের থাকে। সো স্ট্র্যাটেজিক থিঙ্কিং, স্টোরি টেলিং, অ্যাডভান্স অ্যানালিটিক্স, অন টপ অফ দ্যাট কমিউনিকেশন, এইগুলা হচ্ছে একজন স্কিলড ডেটা অ্যানালিস্টের থাকা লাগবে। হ্যাঁ, আর এইটার ব্যাপারে বলছিলাম, যদি আমরা একটু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আরেকটা রিপোর্টের দিকে তাকাই, এখানে উপরে কিন্তু 170, যেটা লেখা 170 মিলিয়ন জবস, এগুলো হচ্ছে কি অলরেডি ক্রিয়েটেড, হ্যাঁ, গ্রিন গুলা। একদম নিচে আমরা দেখতে পাচ্ছি রেড গুলা 92 মিলিয়ন জবস ডিসপ্লেসড বা রিপ্লেসড হয়ে যাচ্ছে। মনে করি যে এগুলা চলে যাচ্ছে। ওকে, কিন্তু দুইটা কিন্তু ইকুয়াল না। সো গ্রিন অলওয়েজ অনেক এগিয়ে থাকছে রেড এর থেকে। অ্যাট দ্য সেম টাইম মাঝখানে যে গ্রে পার্টটা, সেটার পরিমাণ কিন্তু অনেক বেশি। সো এই এই অংশটাকে বলছে যে কন্টিনিউইং অ্যান্ড ইভলভিং লেবার মার্কেট। তার মানে কি, এখন যে পজিশন গুলো আছে অনেকগুলো ইভলভ হয়ে বা চেঞ্জ হয়ে এমন কিছু পজিশন ক্রিয়েট করবে নেক্সট 5 বছরে, যেটার কথা আগে আমরা কখনো চিন্তা করিনি, রাইট? এই জায়গাগুলোও কিন্তু ডেটা সেন্ট্রিক হওয়ার অনেক বড় পসিবিলিটি, কারণ এখন ডেটা এমন কিছু পজিশন ক্রিয়েট করছে যেগুলা আগে কেউ চিন্তা করেনি। সো এইসব জায়গাও কিন্তু আমাদের আসলে এক্সপ্লোর করার সুযোগ থেকে যাচ্ছে। সো আমার মনে হয় না এখানে খুব নেগেটিভ চিন্তা ভাবনা করার কোনো জায়গা আছে। খুবই পজিটিভ কিছু নিউজ আছে নেক্সট ইয়ার, কয়েক বছরের জন্য। আর ডেটা সেন্টার তো একটা হিউজ ব্যাপার, যে এখন অনেক বিজনেস আসলে চাচ্ছে তাদের নতুন অফিস বিল্ডিং ক্রিয়েট না করে ডেটা সেন্টার কনস্ট্রাক্ট করতে। কারণ কি, কারণ জানে যে নেক্সট বছরগুলা, নেক্সট মার্কেট হবে ডেটা সেন্ট্রিক মার্কেট। সো দে নিড দ্য ডেটা সেন্টার। এবং শুধু ডেটা সেন্টার বানালে তো হবে না, সেখানে এমপ্লয়ি লাগবে, ডেটা প্রফেশনালস লাগবে। সেইটার জন্য আস্তে আস্তে ওই জব মার্কেটটাও তখন রাইজ করবে।
আর এখানে যদি গ্রাফটা দেখি, গ্রাফটা এগেইন উপরের দিকে যাচ্ছে, কিন্তু এই যে বছরটা, যে বছরে হচ্ছে কি একটা শার্প উপরের দিকে ছিল, সেটা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি লঞ্চের টাইম। হ্যাঁ, সো 2022 এর শেষে চ্যাট জিপিটি যখন লঞ্চ করে, তখন থেকে আসলে যেই লেভেলের একটা গ্রোথ শুরু হয়েছে, সেটা কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু এরকম না, একদম শার্প রাইজ। হ্যাঁ, সো এরপর থেকে গ্রাফটার চেহারা চেঞ্জ হয়ে গেল, একদম পুরো উপরের দিকে স্ট্রেইট লাইনের মতো উঠে যাচ্ছে। তো এগুলো আসলে খুব ভালো ইন্ডিকেশন ইন এ সেন্স যে অপরচুনিটি কিন্তু আসলে তৈরি হচ্ছে। আচ্ছা, কোন কোন ইন্ডাস্ট্রিতে আসলে অপরচুনিটি তৈরি হচ্ছে? টু বি অনেস্ট, সব ইন্ডাস্ট্রিতে। ওকে, গ্রাফে যদিও বলছে যে টেক ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে হাইয়েস্ট, তারপরে হেলথ কেয়ার আছে, ফিনান্সিয়াল আছে, এন্টারটেনমেন্ট আছে। টু বি অনেস্ট, সব সেক্টরের ডেটা কাজ আছে, রাইট? সো কম বেশি এদিক ওদিক থাকতে পারে, যেমন রিটেইল, ইদানিং খুব রিটেইলের কথা শোনা যাচ্ছে, বা জব বোর্ড গুলোতেও দেখা যাচ্ছে প্রচুর রিটেইল ইন্ডাস্ট্রিতে কিন্তু অ্যানালিস্ট নিচ্ছে। সো কোন সেক্টর আসলে বাদ দেওয়া যাবে? কোনো সেক্টর বাদ দেওয়ার কিছু নাই। আর এভাবে করে ফিল্ডের, হ্যাঁ, ডোমেইন নলেজ একটা ফ্যাক্টর, কিন্তু আদার দেন ডোমেইন নলেজ আমার মনে হয় স্কিল লেভেলের সবগুলারই মোরাললেস কিছু কমন স্কিল সেট থাকে, যেগুলা সব ক্ষেত্রে অ্যানালিস্টদের কাছ থেকে রিকোয়ার করা হয়। সবাই যে বলছে এআই রিপ্লেস করে দিবে ডেটা অ্যানালিস্টদের নেক্সট বছরগুলোতে, ব্যাপারটা আসলে কতটুকু সত্যি? আহ, এটার খুব ব্রিফ অ্যান্সার হচ্ছে গিয়ে ন, রিপ্লেস করতে পারবে না পুরোপুরি। এআই প্রচুর মিস্টেক করে। ওকে, মিস্টেক গুলা কিন্তু শুধু ছোট ক্যালকুলেশন রিলেটেড মিস্টেক না, বেশ বড় লেভেল, লার্জ স্কেলে তাদের ভুলগুলা হয়। হ্যাঁ, যেমন এটা একটা রিপোর্ট। হ্যাঁ, রিপোর্টটা কি যে 95% জেন এআই পাইলটস ফেল টু ডেলিভার বিজনেস ইম্প্যাক্ট ইন এন্টারপ্রাইজেস। ওকে, সো এইটা কিন্তু অনেক বড় একটা ফেলিয়ার এআই এর জন্য, যে জেন এআই যদি 95% টাইম ফেল করে, তাহলে তো আসলে তাদের উপর কতটুকু রিলাই করা যাবে বিজনেস ইনস্টিটিউশন গুলো, এখন সেগুলো চিন্তা ভাবনা করবে। ডেফিনেটলি এআই আসার পরে জিনিসটা অনেক ইজি হয়ে গিয়েছে, সব অ্যান্সার আমরা এআই থেকে পাচ্ছি। বাট এট দ্য সেম টাইম এআই এর অ্যান্সারটা যে ঠিক না ভুল, সেটা কিন্তু রিভিউ করার জন্য একজন হিউম্যান দরকার। আপনি কোনো ক্যালকুলেশন এআই কে দিলেন, কোনো কোয়েশ্চেন এআই কে দিলেন অ্যান্সার দেওয়ার জন্য, ও যে অ্যান্সারটা দিল, আপনি কিন্তু একবার রিভিউ করে দেখেন অ্যান্সারটা, রাইট? এআই প্রচুর হ্যালুসিনেট করে। আমি প্রচুর রিপোর্ট পেয়েছি, যেমন একটা রিপোর্ট প্রবাবলি ছিল এয়ার কানাডা, একটা ফ্লাইটের ইনফরমেশন ভুল দেয়াতে একটা হিউজ মেস আপ হয়ে যায়। সো এআই এর ভুলগুলা কিন্তু এত লার্জ স্কেলে হয় যে ওগুলা মিটিগেট করা খুবই ডিফিকাল্ট। তো আস্তে আস্তে কিন্তু কোম্পানিগুলো চিন্তা করবে যে এআই থাকবে, ডেফিনেটলি এআই থাকবে, কিন্তু 100% কোথাও এআই থাকবে না। প্রত্যেকটা জায়গায় এআই এর সাথে সাথে একজন করে হিউম্যান থাকবে, এবং সেই প্রবাবলি লিডিং পজিশনে থাকবে, যে এআই এর হেল্প নিয়ে ফাইনালি কিছু একটা ডিসিশন ডেলিভার করবে। সেই ডিসিশনটা কে ডেলিভার করবে? হিউম্যান। কে ডেলিভার করবে? একজন ডেটা প্রফেশনাল, হতে পারে ডেটা অ্যানালিস্ট, হতে পারে ডেটা ইঞ্জিনিয়ার, অর ডেটা সায়েন্টিস্ট। ওকে, বাট এআই কমপ্লিটলি রিপ্লেস করে দিচ্ছে না, প্রচুর ভুল হচ্ছে, প্রচুর হ্যালুসিনেট করছে এআই। আচ্ছা, এখানে শোনা It যাবে is কিনা? definitely shifting what analysts do, but not replacing the data analyst. So here are some ways that I can tell about why that shift or how that shift is happening. First thing is with LLMs and AI assistants, you can easily get solutions to your problems. For example, let's say you are working on an Excel formula or Power BI dashboard where you're writing DAX. So you don't need to memorize or keep in mind all the syntax details. Earlier you used to Google, now you can just give your particular problem and the DAX formula will be ready for you in a few seconds. The only thing that you need to do is you need to verify whether it's right or not. And in another aspect, I would say, let's say if you're going to research some KPIs or try to understand a business process, using AI, you would be able to kind of get the summary and do the research in a very fast time. So what AI is enabling us is to help us
dedicate more time to kind of understand and come up with solutions rather than taking too much time on implementing them. আমি একটু যদি ব্রিফলি সামারি বলি যে এআই ডেফিনেটলি রিপ্লেস করছে না, যেটা করছে সেটা হচ্ছে যে শিফট করছে একটু। আগে ট্র্যাডিশনালি যেই কাজ করতো একজন ডেটা অ্যানালিস্ট, এখন এআই আসাতে কাজগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কিরকম? সে আগে একটা কমপ্লিট অ্যানালাইসিসের জন্য 3 ঘন্টা লাগতো, এখন এআই আপনার অ্যানালাইসিস পার্টটা এত ইজি করে দিচ্ছে। ফর্মুলাগুলা সে লিখে দিচ্ছে, ফর্মুলা জেনারেট করে অ্যান্সার সে দিয়ে দিচ্ছে, ইভেন কিছু গ্রাফ, কিছু ভিজুয়ালাইজেশনও এআই জেনারেট করে দিচ্ছে। তাহলে আপনার কাজটা কি হবে? আপনার কাজ হচ্ছে ফার্স্ট অফ অল সেটা রিভিউ করা, সেকেন্ডলি ও যেগুলো জেনারেট করলো সেটা ছাড়া আরো কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনি কিছু রিলেশন বের করতে পারেন। সে আপনি এই প্রথমে যে এক্সাম্পলটা দিলাম সেলস ট্রেন্ড বের করা, আপনার একটা হয়তো ইনসাইট এরকম থাকতে পারে যে এই এই প্রোডাক্টের সেলটা হচ্ছে গিয়ে কমেছে, কিন্তু এই প্রোডাক্টের সেলটা বেড়েছে। এখন দুইটা যদি একসাথে করা হয় তখন জিনিসটা কি হবে? বা যেটা কমেছে সেটাকে যদি ওইটার সাথে ফ্রি দেওয়া হয় বা দুইটাকে কম্বাইন করে এক ধরনের প্যাকেজ করে যদি দেওয়া হয়, তাহলে জিনিসটা সেলটা কিরকম হতে পারে। হ্যাঁ, এই ধরনের যে এক একটা আইডিয়া বা এই ধরনের একটা কিছু নতুন স্ট্র্যাটেজি বের করা, এই ধরনের ব্যাপার কিন্তু এআই করবে না, সেগুলো করতে হবে আপনাকে। সো একটা বিজনেস পার্সপেক্টিভে ও সে কি দেখবে? সে কতগুলা এলএলএম, এলএলএম হচ্ছে কি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, সে চ্যাট জিপিটি একটা এলএলএম, জেমিনাই একটা এলএলএম, মাইক্রোসফটের কো পাইলট আর একটা এলএলএম। সো এক একজনকে এক একটা সেম ডেটা দিয়ে বললো যে অ্যানালাইসিস করে দাও, ওকে। কিন্তু আপনিও আছেন, আপনি ফোর্থ অ্যানালিস্ট হিসেবে আছেন। আপনার কাজ হবে ওই 3জন যে অ্যানালাইসিস করছে তার উপর দিয়ে ওই নতুন একটা স্ট্র্যাটেজি বের করা বা নতুন এক ধরনের অ্যানালাইসিস আনা, যেটা কিন্তু ওই বাকি 3টা এআই মিলেও করতে পারছিল না। সো এইখানে আসলে আপনার স্পেশালিটিটা হচ্ছে যে আপনার চিন্তা ভাবনাটা সবসময় ওই হিউম্যান লেভেলে হবে, যে আপনি এআই এর উপর দিয়ে আর কি করতে পারেন। সো এআই ইজ নট রিপ্লেসিং দ্যাট অ্যানালিস্ট বাট রাদার ট্রান্সফর্মিং দ্য রোল বাই অটোমেটিং রুটিন টাস্ক। হ্যাঁ, ওরা কিন্তু অনেক রুটিন টাস্কে আপনাকে হেল্প করতে পারে। ওই যে যেটা যে ফর্মুলা বসানো, ফর্মুলা থেকে ভ্যালু ক্যালকুলেট করা, ক্যালকুলেট করার পরে ভিজুয়ালাইজ করা, হ্যাঁ এগুলো তো রুটিন টাস্কের মতো। সো এগুলো করে দিচ্ছে অনেক ফাস্ট, 3 ঘন্টার কাজ আধা ঘন্টায় হয়ে যাচ্ছে। কিন্তু বাকি 2.5 ঘন্টা আপনার যে সেভ হলো, সেই 2.5 ঘন্টাতে আসলে আপনি নতুন করে চিন্তা করেন যে আরো 2টা প্যারামিটার যদি আমি কোরিলেশন বের করে দেখাতে পারি, যেটা থেকে রেজাল্ট কি আসে, বা ওই 2টা প্যারামিটারের মধ্যে কি রিলেশন আছে, একটা কোরিলেশন ম্যাট্রিক্স আমরা বের করি, অনেক কিছু হতে পারে। সো এই ধরনের চিন্তা ভাবনাগুলো করার একটা ভালো অপরচুনিটি আপনাকে দিচ্ছে, কারণ আপনার কাজটা সে অনেক ফাস্ট করে দিচ্ছে। হ্যাঁ, সো এআই এর মেশিন লার্নিং আসলে আমরা এই প্রোগ্রামেও রেখেছি এই কারণে যে শুধু এআই ইউজ করা না, আপনি যদি একটু মডেলিং, প্রেডিক্টিভ মডেলিং বা এমএল মডেলগুলো কিভাবে হয়, মেশিন লার্নিং মডেলটা কিভাবে করে আমরা দাঁড় করাই সেটা একটু জানতে পারি, সেটা আপনাকে অনেকটা অ্যাডভান্টেজ দিবে। এই প্রফেশনে আপনাকে অনেক দূর নিয়ে যাবে। নর্মাল একজন অ্যানালিস্ট শুধু একটা ড্যাশবোর্ড বানাচ্ছে বা সেখান থেকে একটা স্টোরি দিচ্ছে, আপনি অন টপ অফ দ্যাট একটু মেশিন লার্নিং একটা প্রেডিকশন একটা দিতে পারছেন, সেটা আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ হবে, রাইট? সো আমরা এই প্রোগ্রামে এআই আর মেশিন লার্নিং কে ইনক্লুড করেছি। এখানে ওইগুলো একটু সামারি আমি বলছি যে ব্রিফ অ্যান্সার হচ্ছে গিয়ে নো, এআই পুরোপুরি রিপ্লেস করছে না। যেটা করছে যে এআই আপনার কাজটাকে ফাস্টার করছে, মোর এফিশিয়েন্ট করছে, এবং কিছু আমি বলবো পুরানো ধরনের মানুষ আছে যারা এভাবে বলছে যে এআই এসেছে তো কি, আমি আমার যা কাজ করছিলাম আমি সেটাই করতে থাকবো, আমি পাত্তা দিই না এআই কি করুক, আমি তো জানি আমার কাজটা, সো আমার তো চিন্তা করার কিছু নাই। ওই ধরনের মানুষের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আনস্টেবল হয়ে যাচ্ছে, কারণ এআই যেহেতু ট্রেন্ড, এআই কিভাবে কাজ করে, এআই টুল সম্পর্কে আপনাকে আপডেটেড থাকতে হবে, আপনাকে ওটা অ্যাডপ্ট করতে হবে, এআই এর ব্যাপারগুলো আপনাকে অ্যাডপ্ট করে নিয়ে সেভাবে করে আপনাকে কাজ করতে হবে। সো শুধুমাত্র তাদের জন্য জিনিসটা আনস্টেবল যারা ওই এআইটা অ্যাডপ্ট করতে পারবে না। ইফ ইউ ক্যান অ্যাডপ্ট দ্যাট, ইউ আর ওয়েলকাম টু ডু দ্য জব, ওকে। এবং আপনার জব তখন রিপ্লেসও করা হবে না, কারণ আপনি নিজেকে আপগ্রেড করে ফেলেছেন এআই এর সাথে ইন্টিগ্রেট করে। আর যেটা সেকেন্ড পয়েন্ট আমি আগে বলেছি, এআই ইটসেলফ কিন্তু এখনো পুরাপুরি
জায়গাটা নিতে পারে নাই, কারণ সে প্রচুর ভুল করে। সো হিউম্যান ইনভলভমেন্ট লাগবে। আর নাম্বার 3 যেটা, এটা খুবই পজিটিভ একটা নিউজ, যে এআই আসার পরে প্রচুর নতুন জব ইভলভ হয়েছে, নতুন নতুন জব ক্রিয়েট হয়েছে, যেগুলোর কথা আগে লাস্ট ইয়ারে, তার আগের বছর আমরা চিন্তা করি নাই। একটা এক্সাম্পল আমি প্রায়ই দিই, সেটা হচ্ছে যে আপনারা সবাই তো এআই ইউজ করেছেন, রাইট? চ্যাট জিপিটি, জেমিনাই, অনেক কিছু আমরা ইউজ করি। তো সেখানে আমরা প্রম্পট লিখি, রাইট? কোনো একটা কোয়েশ্চেন লিখি বা কোনো প্রম্পট লিখি, ক্রিয়েট অ্যান ইমেজ অফ মি হ্যাভিং দিস দিস দিস, এরকম প্রম্পট লিখি না? সো এই যে প্রম্পট লেখা এবং প্রম্পটের মধ্যে কি কি প্যারামিটার আপনি দিবেন, সেটার জন্য একটা পজিশন আছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে। হয়তো একদমই মানে যতটা ইজি করে বলছি ততটা ইজি না, সেখানে আরো কিছু ব্যাপার থাকে, লার্নিং এর অনেক কিছু থাকে। কিন্তু এই যে একটা নতুন রোল, এটার কথা আমরা 3 বছর আগেও চিন্তা করি নাই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে একটা রোল হতে পারে। আবার এই যে আমরা যে প্রম্পটটা লিখছি, কোড টাইপের যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে ভাইব কোডিং। ওকে, সো ভাইব কোডিং যারা লেখে, আগে ছিল ট্র্যাডিশনাল যে ল্যাঙ্গুয়েজ গুলো, একটু আগে আপু বললেন জাভার কথা, জাভা একটা ল্যাঙ্গুয়েজ, সি, সি প্লাস প্লাস, পাইথন, এগুলো ল্যাঙ্গুয়েজ। এখন ভাইবটাও একটা ল্যাঙ্গুয়েজ, এবং ভাইব ল্যাঙ্গুয়েজের জন্য যে কোডাররা, সেটারও একটা নতুন পজিশন ক্রিয়েট হয়েছে, ভাইব কোডার। ওকে, এটা কিন্তু লিটারালি অনেকগুলা কোম্পানি ওই পজিশনটা ওপেন করে দিয়েছে, যে ভাইব কোডার লাগবে তাদের। আরেকটা দেখলাম ভাইব কোড রিভিউয়ার। সো ওই একজনের ভাইব কোড, যেটা হয়তো একটা এআই জেনারেট করেছে, সেই কোডটাকে আবার রিভিউ করার জন্য একজন মানুষ লাগবে, ওইটাও একটা নিউ পজিশন। সো কত ধরনের নতুন পজিশন আসতে পারে 2026-এ এসে, আমরা হয়তো এটা চিন্তা করতে পারছি না, এই বছরের শেষে হয়তো সেগুলো ইভলভ করবে, আবার নেক্সট ইয়ারে নতুন করে কিছু রোল আসবে। সো অনেক ধরনের নতুন অপরচুনিটি ক্রিয়েট হবে নেক্সট 2-3 বছরে, এটা বলার অপেক্ষা রাখে না। স্যালারির ব্যাপারে লাবিব হয়তো একটু আইডিয়া দিয়েছে, আমি একটু ইউএস এর ব্যাপারে বলি। এটা ভ্যারি করবে ডেফিনেটলি, এক এক জায়গার জন্য ভ্যারি করবে, ইউএস কানাডা ভ্যারি করবে। যেমন ওয়েস্টের পার্টে হয়তো স্যালারি অনেক হাই, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি 141,645, এটা আসলে বেশ হাই, এটা ওয়েস্টের দিকে এরকম হয়। ইস্ট বা সেন্ট্রাল অন্যান্য রিজিয়নে এটা ভ্যারি করে, বাট আমি যেটা দেখেছি এটা মোটামুটি 80K থেকে শুরু করে 100K পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে থাকে, প্রিটি ডিসেন্ট আই উড সে। আর যখন আপনারা ওই কনফিডেন্সটা পেয়ে যাবেন যে আপনারা এই স্কিলগুলো ইউজ করতে পারছেন, স্কিলগুলো ইউজ করে একটা মিনিংফুল কাজ করতে পারছেন, তখন ডেফিনেটলি স্যালারিটাও ওভাবে করে আপনারা নেগোশিয়েট করতে পারবেন, রাইট? সো প্রিটি ডিসেন্ট স্যালারি, এটা বলে রাখছি। আর এন্ট্রি লেভেলে যেমনই হোক, সামথিং অ্যারাউন্ড 70-80K হতে পারে, বাট মিড লেভেলে গিয়ে ডেফিনেটলি সেটা বেশি হবে। আর এই প্রোগ্রামের এটা আরেকটা টার্গেট, যে আসলে যদিও আপনারা একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করবেন, কিন্তু আমাদের একটা আশা হচ্ছে যে এই প্রোগ্রাম থেকে আপনারা কিছু ভালো প্রজেক্ট করতে পারবেন। সেই প্রজেক্টগুলা শুধু যে আপনাদের নিজেদের কনফিডেন্স বাড়াবে সেটা না, এটা কিন্তু আপনাদের একটা এক্সপিরিয়েন্স হিসেবে আপনারা শো করতে পারেন। আপনারা যদি ওগুলা গিটহাবে রেখে দেন, পোর্টফোলিও বিল্ড আপ ক্ষেত্রে গিটহাবে রেখে দিলে যেটা হবে, ওরা তখন আর আপনাকে এন্ট্রি লেভেলে হিসেবে ট্রিট করবে না, তখন কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা কাউন্ট করে, মিড লেভেল বা একটু সিনিয়র লেভেলে তখন কাউন্ট করবে। সো এইটা যে শুধু মানে স্কিল ডেভেলপমেন্ট সেটা না, এটা আপনাদের এক্সপিরিয়েন্সের সাথেও অ্যাড হয়ে যাচ্ছে, আপনাদের পোর্টফোলিওটা, আপনাদের প্রোফাইলটাকেও আরো বেটার করছে। আচ্ছা, এবার ক্যারিয়ার প্রসপেক্টে আরেকটু বলি, যে প্রথমেই বললাম যে প্রোগ্রামটাতে আসলে আমরা মার্জ করেছি ডেটা অ্যানালিটিক্স আর বিজনেস অ্যানালিটিক্স স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে, বাট সেটার সাথে আরো যে অ্যানালিস্ট পজিশন গুলা, সেগুলোও কিন্তু মার্জ হচ্ছে। কেন? বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, বিআই অ্যানালিসিস, যেটা সিস্টেম অ্যানালিস্ট, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, অপারেশন অ্যানালিস্ট, প্রোডাক্ট স্ট্র্যাটেজি, লটস অফ অ্যানালিস্ট। হ্যাঁ, কেন এটা? কারণ আসলে যত জব পোস্টিং আছে সেগুলো অ্যানালাইসিস করে আমরা বের করেছি স্কিল সেট ওয়াইজ কিছু কমন স্কিল আমরা দেখতেই পাই। ওকে, সো সেই স্কিলগুলোকে আমরা বেছে এনে আমাদের প্রোগ্রামটা ডিজাইন করেছি, যে
ওকে, আমরা এই স্কিলগুলোকে টার্গেট করে কেন আমরা স্টুডেন্টদেরকে এই স্কিলগুলোতে এক্সপার্ট করি না, কেন তাদেরকে এগুলাতে আমরা মাস্টার করি না, যাতে করে তারা শুধুমাত্র 2টা পজিশন কেন, যত ধরনের অ্যানালিস্ট পজিশন আছে সেটার জন্য 80 to 85% রেডি হয়ে যায়। সো যখন আপনারা এই স্কিলগুলোতে মাস্টার করবেন, এই প্রত্যেকটা যে যতগুলা লিস্ট আছে সবগুলার জন্য আপনারা মানে সবগুলো অ্যাক্সেসিবল হয়ে যাবে আপনাদের জন্য। আমি বলছি না যে 100% ফুলফিল আপনারা করতে পারবেন, ডোমেইন নলেজ তো একটা হিউজ ফ্যাক্টর থাকেই, কিন্তু সেটা ছাড়াও বাকিটা যেটা 80 to 85% স্কিল লেভেলে আপনারা যদি এই ডেসক্রিপশন গুলো পড়েন দেখবেন যে সেম ধরনের স্কিলই আসলে সব জায়গায় রিকোয়ার করছে। সো ওই পার্টটা আপনাদের ডান হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, তো যখন আমরা এই পজিশনে আসছি যে ওকে অ্যানালিস্ট হব, আমরা অ্যানালিস্ট হলে অনেক ধরনের রোল আমাদের জন্য ওপেন হচ্ছে। অ্যানালিস্ট হতে হলে আমাদের কিছু স্কিল সেট গ্যাদার করতে হবে, আমাদের কমিউনিকেশন ভালো করতে হবে, স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে, সবকিছু হলো, কিন্তু আসলে স্টেপ বাই স্টেপ প্রসেস আছে অ্যানালিস্ট হওয়ার জন্য। আমি কতগুলো স্টেপ এখানে ডিসক্রাইব করেছি। ফার্স্ট অফ অল, স্টেপ নাম্বার 1, অ্যাকোয়ারিং স্কিলগুলো আমাদের জানতে হবে। একটু আগে বললাম যে জব পোস্টগুলো থেকে কমন স্কিলগুলো নিয়ে আমরা লিস্টটা করেছি। সো আমরা যদি বাম দিকের বাবলগুলোর দিকে তাকাই, এগুলো হচ্ছে টুল বেসিকলি। সো যেই বাবল যত বড় সেটার ডিমান্ড সবচেয়ে বেশি। সো এক্সেল 54%, ট্যাবলো 30%, ট্যাবলো ভিজুয়ালাইজেশন টুল, পাওয়ার বিআই আর একটা ভিজুয়ালাইজেশন টুল। পাওয়ার পয়েন্ট আসলে ওই প্রেজেন্টেশন বা এই ধরনের কিছু ডেমনস্ট্রেশনের জন্য দরকার হয়, বাট আমি আশা করবো মাইক্রোসফট অফিসের যদি ভালো আইডিয়া থাকে, সো আপনারা ওয়ার্ডের কাজ পারবেন, পাওয়ার পয়েন্ট, এক্সেল সবকিছু মোটামুটি একটা কাজ পারবেন। আর এক্সেলে কিছু স্পেশালাইজড ডেটা রিলেটেড কাজ করবো, সেটা তো আমি দেখাবোই। তো আমি আশা করি পাওয়ার পয়েন্ট আর অফিসের কাজ আপনারা মোরলেস সবাই জানেন কিছুটা। এবার একটু ডান দিকে আসি, ডান দিকেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের কি কি জানা লাগবে? একদম হাইয়েস্ট হচ্ছে কি সিকুয়েল, যদিও এটা হচ্ছে কি ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ, বাট সিকুয়েলটা খুব মানে বড় একটা ওয়েটেজ ক্যারি করে। ওকে, এই জন্য এটা 63%। সো ডেটা রিলেটেড যত ধরনের ল্যাঙ্গুয়েজ, এই দুইটাই হচ্ছে কি সবচেয়ে বেশি ওয়েট ক্যারি করে, সিকুয়েল 63 অ্যান্ড পাইথন 33%। আর আরেকজন আপু বললেন জাভার কথা, হ্যাঁ জাভা এখানে মেনশন করা আছে 4%, বাট স্টিল এটা একটা বড় অ্যাডভান্টেজ হয়ে থাকবে কেউ যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানে। সো একই ব্যাপার, আমরা যদি দেখি যে আহ, ওই দুইটা বাবল থেকে আমরা যদি একটা রিকোয়ার্ড স্কিল হিসেবে দেখি সবকিছু কম্বাইন করে, তাহলে একদম টপে আসে সিকুয়েল, দেন হচ্ছে গিয়ে বিআই টুলের মধ্যে পড়ে ট্যাবলো অ্যান্ড পাওয়ার বিআই, অথবা দুইটার যে কোনো একটা। ওকে, এরপরে এক্সেল আসে যেটা মাইক্রোসফটের, আর পাইথন আসে ল্যাঙ্গুয়েজ হিসেবে। আরও আরেকটা ল্যাঙ্গুয়েজ, বাট আর এর ব্যাপারটা হচ্ছে আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ জানেন আরেক দুইটা জানার কোনো দরকার নেই, হ্যাঁ। আর একটা ল্যাঙ্গুয়েজ যদি খুব ভালো মতো জানেন, ওই নলেজটা কিন্তু ট্রান্সফারেবল টু অ্যানাদার ওয়ান। সো আপনি যদি পাইথন খুব ভালো মতো জানেন, আর অ্যাডপ্ট করা কোনো ব্যাপার হবে না। আরটা মোস্টলি একাডেমিক কাজে ইউজ করা হয়। আমি নিজে কিছু একাডেমিক প্রজেক্ট করেছিলাম আর দিয়ে, কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে আর এর খুব একটা ইউজ নাই। সো পাইথনটা আমরা কভার করব এই প্রোগ্রামে। সো এটা হচ্ছে গিয়ে স্কিল কি দরকার সেটার লিস্ট করলাম। সো বেসিক 4টা স্কিল দরকার, সিকুয়েল, এক্সেল, পাইথন অ্যান্ড ট্যাবলো। ওকে, স্টেপ নাম্বার 2 ফর আস, স্টেপ নাম্বার 2, এই স্কিলগুলো দিয়ে আমরা প্রজেক্ট বানাবো। আচ্ছা, প্রজেক্ট বানানোর কথা আমি একটু আগেও বলেছি হালকা হালকা করে, আবার একটু বলি। প্রজেক্ট বানিয়ে ফার্স্ট কাজ যেটা করব সেটা হচ্ছে যে যা কিছু শিখলাম, যে স্কিলগুলা, সেগুলো আমরা অ্যাপ্লাই করাটা শিখবো। রিজন নাম্বার 2, এই প্রজেক্ট গুলো আসলে কিন্তু আমরা শোকেস করব। সো এটা কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করছে।
শুধুমাত্র প্রজেক্ট কিন্তু প্রজেক্ট না, এগুলা যখন আপনি পোর্টফোলিওতে রাখবেন, এই প্রজেক্টগুলো আপনার ঢাল হিসেবে কাজ করছে, আপনার এক্সপিরিয়েন্স শো করছে যে আপনি একদম জিরো না, আপনি কিছু কাজ করেছেন এই স্কিলগুলো দিয়ে। সো পটেনশিয়াল এমপ্লয়ারদের জন্য এটা একটা শোকেসিং একটা ভালো জিনিস হতে পারে তাদের শোকেস করার জন্য। থার্ড হচ্ছে, এটা সত্যি কথা বলতে লাস্ট বেশ কয়েকজন আমার সাথে কথা বলেছে যারা ইন্টারভিউ ফেস করেছে বা ফেস করবে এরকম, তারা সব কোয়েশ্চেন বাদ দিয়ে শুধুমাত্র ফোকাস করে প্রজেক্টের উপর। ওকে, সো তাদেরকে আসলে একদম স্ক্রিনিং লেভেলে যে ইন্টারভিউ, সেখানেই প্রজেক্ট নিয়ে জিজ্ঞেস করা হয় যে লাস্ট কি প্রজেক্ট করেছে সেটা সম্পর্কে বলো। সো ওইটা সম্পর্কে বলতে গেলে টুলগুলোর কথা চলে আসে, তার স্কিল লেভেল কি সেটা চলে আসে, প্লাস ছোটখাটো কি প্রবলেম ফেস করেছে সেগুলো চলে আসবে। সো প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট এখানে। ইন্টারভিউ সেশনে একটা বড় পার্ট হচ্ছে এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হচ্ছে, প্লাস অন টপ অফ এভরিথিং ওই স্কিলগুলো তো আপনি শুধু শিখে রাখলে হবে, এটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো প্রজেক্টগুলোতে আপনি ইমপ্লিমেন্ট করবেন। ওকে, এরপরে রেলিভেন্ট যে পার্টটা, যে একটু আগে আমি বললাম যে শোকেস করতে হবে, কোথায় রাখবেন প্রজেক্টগুলো নিয়ে, আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মে রাখবেন। সো আমি সাজেস্ট করবো গিটহাব। আপনাদের কারো যদি প্রেফারেন্স থাকে উইক্সে, লিঙ্কডইনে, আপনি ওই লিঙ্কটা দিয়ে দিবেন বেসিকলি। সে গিটহাবে রাখলেন, গিটহাবের লিঙ্কটা আপনি লিঙ্কডইনে দিয়ে একটা সুন্দর প্রেজেন্টেশনের মতো একটা পোস্ট দিতে পারেন। কে গেলে রাখতে পারেন, কে গেলে অনেক ধরনের ডেটা সেট থাকে, ডেটা সেটের সাথে সলিউশন থাকে, সো কে গেলে একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে। আমি নর্মালি আমার প্রোগ্রামগুলোতে গিটহাবকেই প্রেফার করি। সো আমার প্রচুর স্টুডেন্ট গিটহাবে তাদের বিভিন্ন রিপোজিটরি আছে, সেগুলোতে তাদের প্রজেক্ট রাখে। ফোর্থ স্টেপ হচ্ছে রেজুমি নিয়ে কাজ করা। আচ্ছা, অনেকেই টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি কিন্তু ডেটা নিয়ে কাজ করেছেন, ফিনান্স সেক্টরে কাজ করেছেন, ব্যাংকিং সেক্টর, সেলসে কাজ করেছেন, সবকিছু ডেটার খেলা। ওকে, সো আমি সাজেস্ট করব ফেক কোনো এক্সপিরিয়েন্স হিসেবে না শো করে আপনাদের রেজুমিটা এমন ভাবে ক্রিয়েট করবেন যাতে আপনাদের ওই আগের এক্সপিরিয়েন্স গুলাকে কিছুটা ইন্টারপ্রেট করবেন ডেটার থ্রুতে। সে ফর এক্সাম্পল আপনি সেলসে আছেন, আপনি বলবেন এভাবে যে সেলস রিলেটেড ডেটা নিয়ে কাজ করেছেন, এখন সেই ডেটাটার অ্যানালিটিক্স পার্টটা নিয়ে এখন কাজ। রেজুমি পার্টটা যদিও আমরা একাডেমিক পার্টের সাথে মিলাই না, রেজুমির জন্য আলাদা একটা ফেজ আছে যেখানে রেজুমি টিম আপনাদের রেজুমি নিয়ে কাজ করে, বাট আপনাদেরকে বলে রাখছি যে আপনাদের আগের এক্সপিরিয়েন্স কমপ্লিটলি ফেলে না দিয়ে বা নতুন কিছু ফেক এক্সপিরিয়েন্স না ইনক্লুড করে আপনারা ডেটার সাথে কিভাবে রেলিভেন্ট করা যায় জিনিসটাকে, সেটা একটু চেষ্টা করবেন। আর সেখানে আপনাদের স্কিল থাকবে, যে স্কিলগুলো এখান থেকে আপনি লার্ন করলেন, প্লাস আপনাদের প্রজেক্টের পোর্টফোলিও গুলোর লিঙ্ক থাকবে অফকোর্স। আর হ্যাঁ, এটা হচ্ছে কি আমার মেইন পয়েন্টটা, যে টার্ন ইউর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইনটু ট্রান্সফারেবল স্কিল। তার মানে হোয়াট এভার স্কিল ইউ গেইন সো ফার অথবা হোয়াট এভার এক্সপিরিয়েন্স ইউ গেইন সো ফার, ওটাকে কিছুটা ডেটার আদলে আমরা কনভার্ট করে ওভাবে করে ওয়ার্ডিংটা হবে যাতে করে মনে হয় যে আচ্ছা আগে এই সেক্টরে কাজ করেছে, সো ওই সেক্টরের ডোমেইন নলেজ আমার আছে, পরে যখন ওই সেক্টরের ডেটা নিয়ে আমি কাজ করছি তখন ডেটা অ্যানালিটিক্স পার্টটাও আমি জানি। ওকে, এবং সেটা সাপোর্টিং ডকুমেন্ট কি, সাপোর্টিং ডকুমেন্ট আমার স্কিল, প্রজেক্ট, পোর্টফোলিও। ওকে, সো এভাবে করে আপনাদের রেজুমিটা ডিজাইন করবেন। কিছুটা তো আপনাদের হাতেই থাকে, আর তাছাড়া রেজুমি টিম আছে আপনাদের হেল্প করবে। সো আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই। ওর স্পেসিফিক্যালি ওই স্কিল সেটের থেকেই আসলে আমরা ডিজাইন করেছি আমাদের এই প্রোগ্রামটাকে। 4টা মডিউল থাকবে। ফার্স্ট হচ্ছে গিয়ে মাইক্রোসফট এক্সেল, দেন সিকুএল, ট্যাবলিউ অর পাওয়ার বিআই। আসলে দুইটাতেই হালকা একটু টাচ দেওয়া হবে। সো ট্যাবলিউটা মেইনলি থাকবে আর পাওয়ার বিআই একটা টাচ দেওয়া হবে, সো দ্যাট ইউ গেট ফ্যামিলিয়ারাইজড উইথ বোথ। পাইথনের একটা বড় পোর্শন থাকবে, পাইথন নিয়ে আপনাদেরকে ভালো মতো, যাতে করে আপনাদের কনফিডেন্স গ্রো করে এবং আপনারা খুব মানে মজা পেয়ে পাইথন কোড লিখতে পারেন। আর এই ধরনের হ্যাঁ টেকনোলজি গুলো কি ইউজ করবো সেটা বলার আগে একটু বলি যে আমি এক্সপেক্ট করব এই
ক্লাসগুলো যখন শুরু হবে, আজকে তো জাস্ট ডিসকাশন, ক্লাসগুলো যখন ফুল ফ্লেজ ওয়েতে শুরু হবে, প্রত্যেকে তাদের ল্যাপটপটা একটু ম্যানেজ করবেন। হ্যাঁ, ক্লাসগুলা মোবাইলে না করাটাই বেটার। সো এখানে ওএস এ দেখেন আমি লিখেছি উইন্ডোজ অর ম্যাক। সো আমি আশা করবো একটা প্রপার ল্যাপটপের সামনে আপনারা রেডি থাকবেন, যাতে আহ এটা আসলে খুব ইন্টারঅ্যাক্টিভ একটা ক্লাস হয়। সো আমি কিছু একটা যদি দেখাই, আপনারাও সাথে সাথে ওই জিনিসটা যদি করে ফেলেন আপনাদের নিজেদের ল্যাপটপে এবং আমাকে সেটা রেজাল্টটা বলেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হয়। হ্যাঁ, তখন আসলে লেকচার বেস ক্লাসটা আর হয় না। আহ, সবাই মিলে ক্লাস করলে সবারই একই ধরনের অ্যান্সার আসে কিনা সেটা খুব ইন্টারেস্টিং একটা ওয়ে হয়ে যায়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা পাইথন ইউজ করবো, আগেই বলেছি। পাইথনের বিভিন্ন লাইব্রেরি ইউজ করব, যেমন প্যান্ডাস, নামপাই, মোস্টলি এই দুইটা। কিছু স্পার্কের কিছু জিনিস ইউজ করব, স্কাইকিট লার্ন, টেনসরফ্লো কিছু আসবে এআই পার্টটাতে। ডেটাবেস হিসেবে মাইসিকুয়েল ইউজ করছি। আর ভিজুয়ালাইজেশন জন্য আমরা বলেছি ডাব্লিউ আর পাওয়ার বিআই। আর পাইথনের ভিজুয়ালাইজেশন আমরা ম্যাটপ্লটলি বা সিবর্ন এই দুইটা লাইব্রেরি ইউজ করব। সো এই মোটামুটি টেকনোলজি ইউজ হবে এটাতে। আর লাস্ট কথা হিসেবে বলি যে শুধুমাত্র নর্মাল একজন অ্যানালিস্টের থেকে আমরা কিভাবে একটু ডিফারেন্ট হব, যে আমরা বিজনেস কনটেক্সটটা একটু বুঝবো। স্কিলের সাথে সাথে আমরা বিজনেসের যে কনটেক্সট, আমাদের এই স্কিল দিয়ে বিজনেসের কি কি উপকার আমরা করতে পারি, এই জিনিসটা আমাদের একটু মাথায় থাকতে হবে। স্টোরি টেলিংটা এমন ভাবে হতে হবে যাতে সেটা ইম্প্যাক্টফুল কিছু হয়। হ্যাঁ, শুধুমাত্র আমি টেকনিক্যাল কিছু টার্ম ইউজ করে আমার স্টোরি টেলিংটা যদি করি, তাহলে কিন্তু ওটার বিজনেস ইম্প্যাক্টটা বোঝা যাবে না। সো ওখানে একটা গ্যাপ যাতে না থাকে সেটার ব্যাপারে আমাদের ই করতে হবে, যে আমাদের কাজের সাথে বিজনেস ইনসাইট, বিজনেস আইডিয়া, বিজনেস গ্রোথের কি সম্পর্ক, খুব কম্পেলিং একটা স্টোরি বলতে হবে। আর নতুন কোনো আপডেট যদি আসে টেকনোলজি, টেক ওয়ার্ল্ডে, সেটার সাথে আমাদের নিজেদেরকে আপগ্রেড করে নিতে হবে, এই মেন্টালিটিটা একটু থাকতে হবে। ওকে, আচ্ছা। আর আরেকটা বটম লাইন যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে অনেক ভাবে আমরা যেহেতু অনেক ধরনের, অনেক ব্যাকগ্রাউন্ডের মানুষজনকে এখানে একসাথে করেছি, সো অনেকে হয়তো অন্য কমপ্লিটলি অন্য লাইনে ছিলেন, এখন চেঞ্জ করতে চাচ্ছেন ট্র্যাক। অনেকে কিছুটা রেলিভেন্ট ওয়েতে ছিলেন, এখন আরেকটু ন্যারো ডাউন করতে চাচ্ছেন। কারো হয়তো কমপ্লিটলি নতুন করে শুরু হবে প্যাথটা, রাইট? একজন আছেন জাস্ট আন্ডারগ্র্যাড কমপ্লিট করে এসেছেন। সো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজনকে আমরা একসাথে করছি, কিন্তু সবাইকে আসলে একই ফ্রেমে আসলে আনছি, কারণ আমি রিকোয়ার করি না কারো কোনো প্রায়র নলেজ থাকুক, কোনো টেক এক্সপিরিয়েন্স থাকুক, কিছু দরকার নেই। আমরা স্ক্র্যাচ থেকে শুরু করব, কিন্তু আমরা খুব স্ট্রাকচার্ড ওয়েতে আগাবো। সো ওই স্ট্রাকচার্ড ওয়েটা আসলে আপনাদের মাথায় খুব সুন্দর করে তখন গেঁথে যাবে। হ্যাঁ, যদি জিনিসটা এলোমেলো হয়, আপনাদের মানে গ্রাস্প করতেও কিন্তু একটু অসুবিধা হবে। এট দ্য সেম টাইম আমরা শুধু নলেজ লার্ন করব সেটা তো না, আমরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সও থাকছে এখানে। আর যেহেতু প্রজেক্ট গুলা থাকবে, সো প্রজেক্ট গুলো আপনাদের খুব ভালো একটা এক্সপোজার হবে টুয়ার্ডস দ্য এমপ্লয়ার্স। আর সত্যি কথা বলতে হচ্ছে বিভিন্ন ওয়ে আছে, আহ, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে নলেজ গুলা জানার, কিন্তু আমরা বুট ক্যাম্প গুলা এক সেন্সে ভালো কেন, একটা কম্পিটিশন হয় যখন অনেকে একসাথে এক ব্যাচে থাকছেন, তারপরে প্রজেক্ট গুলা করতে পারছেন, প্রজেক্ট গুলা আমি একবার একটা রিভিউ দিতে পারছি, সেটাও একটা বড় ব্যাপার। আর ফাইনালি একটা ভালো পোর্টফোলিও হচ্ছে একটা ভেরি রিচ পোর্টফোলিও দ্যাট ইউ ক্যান শোকেস টু দ্য এমপ্লয়ার। সো সবকিছু মিলে আমার মনে হয় বুটক্যাম্প ইজ এ ভেরি গুড আইডিয়া। আর সবাইকে ক্লাসে ইনভাইট করছি। নেক্সট বোধহয় আমাদের আরেকটা ডিসকাশন হবে, হয়তো সেটা লাবি আরো ডিটেলসে বলবে। সো আমার সাইড থেকে এতটুকু ছিল। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখন করতে পারেন, অথবা আমার মনে হয় লাবির কিছু আহ, বলতে চাই এখন। লাবিব, এখন কি আপনি কন্টিনিউ করবেন? শিওর আপু, থ্যাংক ইউ। যদি আপনি পারমিশন দেন আমি স্লাইডটা শেয়ার করি তাইলে। জি জি, অফকোর্স। Okay, so I think আমার স্লাইডটা ভিজিবল।
তো আপু অলরেডি অনেকটা ইনফরমেশন দিয়ে দিয়েছেন জব মার্কেটের ভ্যাকেন্সির ব্যাপারে এভরিথিং। সো এটা আমাদের রিক্রুটিং টিমের একটা ডেটা লাস্ট যখন আমরা সার্ভে করেছিলাম। সো মিনিমাম এই ভ্যাকেন্সি গুলো আপনারা চাইলে ক্রস চেক করে নিতে পারেন লিঙ্কডইন, ইনডিড অর ডাইস বা গ্লাসডোর, জিপরিক্রুটার, হুইচ এভার সাইট আপনার জন্য প্রেফারেবল হয়। আপনারা অ্যারাউন্ড দিস নাম্বারের ভ্যাকেন্সি গুলো দেখবেন যে অলওয়েজ অ্যাভেলেবল আছে। সো অনেকের আপনাদের কোয়েশ্চেন থাকে যে মার্কেটে একটা জব নেই, সো আপনারা কিভাবে জব প্লেসমেন্ট সাপোর্টটা প্রোভাইড করবেন। এটা একটা মিসকনসেপশন, বিকজ মার্কেটে জব আছে, প্রবলেমটা হচ্ছে স্কিল্ড ক্যান্ডিডেট একটা অভাব। যে স্কিল ইনাফ ক্যান্ডিডেট না থাকার কারণে হয়তো এমপ্লয়াররা জবগুলো ভ্যাকেন্সিটা ফুলফিল করতে পারছেন না। সো আমরা আশা করবো আপনারা ওই স্কিলটা গেইন করে এই জব মার্কেটে যে ভ্যাকেন্সিটা আছে কারেন্টলি, এটা প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন। And moving to the next slide, আপু এটাও মেনশন করেছিলেন যে ইউএস মার্কেটে আর কানাডিয়ান মার্কেটে কিরকম অ্যাভারেজ স্যালারি আছে বিজনেস অ্যানালিস্ট ও ডেটা অ্যানালিস্টের, একদম বেসিক যদি আপনার বিগিনার হিসাবে কন্টিনিউ করেন। সো এটা আমাদের লাস্ট সেপ্টেম্বর 2025 এর ডেটা। কারেন্টলি এটা অনেকটা ইনক্রিজ হয়েছে। ইফ আই এম নট রং, কারেন্টলি বিজনেস ও ডেটা অ্যানালিস্টের অ্যাভারেজ স্যালারি ওয়ান 120K per year, and Canadian market around 80 to 85K. সো মিনিমাম এই স্যালারি রেঞ্জে আপনারা এক্সপেক্ট করতে পারেন যখন আপনারা অ্যাজ আ বিগিনার মার্কেটে এন্টার করবেন। অ্যান্ড অ্যাডিশনালি আমাদের কোর্সের রিকোয়ারমেন্ট বা প্রি রিকুইজিট গুলো হলো আপনার প্রিভিয়াস কোনো কোডিং নলেজের দরকার নেই, অ্যান্ড হাই স্কুল ডিপ্লোমা, যেটা বা আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যদি বলি এইচএসসি শেষ করার পর। সো যদি আপনাদের এতটুকু কোয়ালিফিকেশন থাকে অ্যান্ড প্রিভিয়াস কোনো আইটি ব্যাকগ্রাউন্ড নাও থাকে, আমরা আপনাকে একদম বেসিক বটম লাইন থেকে ট্রেন করে দেন হচ্ছে যে আমাদের যে ট্রেনিং প্রোগ্রামটার থ্রুতে প্রিপেয়ার করে মার্কেটে এন্টার করাতে পারবো। সো এটাই আমাদের বেসিক এলিজিবিলিটি প্রোগ্রামটা করার জন্য। অ্যান্ড অ্যাডিশনালি আমাদের কোর্সের যে ডিটেলসটা, আমাদের 4 মান্থস হচ্ছে যে ক্লাসেস হবে, লাইভ ক্লাসেস, মিনিমাম 16 to 20 ক্লাস আপনারা পাবেন, অ্যান্ড পার সেশন 2 hours লং। সো অ্যারাউন্ড 40 আওয়ার্স এর মধ্যে একটা সেশন ট্রেনিং আপনারা এখান থেকে পাবেন। অ্যান্ড অ্যাডিশনালি আপনাদের লাইভ ক্লাসগুলো শেষ হওয়ার পর 1 মান্থ আপনাদের একটা ইনহাউস ইন্টার্নশিপ থাকবে, অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশনের সেশন থাকবে, বিকজ অনেকেই যেহেতু নন আইটি ব্যাকগ্রাউন্ডে, সো আপনারা কিভাবে ইন্টারভিউগুলো ফেস করবেন বা এক্সপিরিয়েন্সটা গেইন করবেন। সো এটা প্রপারলি হচ্ছে আপনারা এখান থেকে ট্রেন হয়ে দেন আপনারা জব মার্কেটে এন্টার করতে পারবেন। দেন আমাদের রিক্রুটিং টিমকে আমরা হ্যান্ড ওভার করবো আপনাদেরকে, যারা আপনাদের রেজিউমে বিল্ড আপ, আপনাদের রেজিউমে মার্কেট করা, আপনাদের হচ্ছে যে টোটাল জব প্লেসমেন্ট সাপোর্টটা আপনার হায়ার হওয়ার আগ পর্যন্ত এটা ওনারাই প্রোভাইড করবে। অ্যান্ড অ্যাডিশনালি হচ্ছে এটা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, আমাদের ম্যানহাটনে অফিস আছে, এলএ তে অফিস আছে, অ্যান্ড আমি এই কোর্সে মডারেটর হিসেবে আপনাদের সাথে থাকবো। সো আপনাদের যে কোনো কোয়েরি বা যদি কোয়েশ্চেন্স থাকে আপনারা আমাকে এই নাম্বারে রিচ করতে পারেন অথবা মেল করতে পারেন। আমি আপনাদেরকে অলওয়েজ ট্রাই করবো অ্যাসিস্ট করার, বা আপনাদের যদি ডেসিগনেটেড কোনো ক্যারিয়ার অ্যাডভাইজারের সাথে আমাদের কথা হয়ে থাকে, আমাদের হিউজ একটা ক্যারিয়ার অ্যাডভাইজিং টিম আছে। সো আপনারা যাদের সাথে কথা হয়েছে বা যদি চান যে কারোর সাথে কথা হয়নি, কথা বলতে চান, আমাকে অলওয়েজই আপনারা রিচ করতে পারবেন। আমি যে নাম্বারটা শো করেছি স্ক্রিনে, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমাদের অ্যাডভাইজার আপনাদেরকে কালকে রিচ করবেন, যেহেতু আজকে অনেক রাত হয়ে গিয়েছে, আমরা সেশনটা লং করব না। সো এনি টাইম আপনি রিচ করতে পারেন আমাদেরকে। আমাদের অফিস আওয়ার 10 PM to 7 PM ইস্টার্ন টাইম, এর মাঝে আপনারা যে কোনো সময় আমাদেরকে রিচ করতে পারেন। সো আমাদের এখন কিউএনএ সেশন। এতক্ষণ আমরা বললাম, আপু সবকিছু এক্সপ্লেন করলেন। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপুর কাছে অথবা আমার কাছে, আপনারা ডিরেক্টলি করতে পারেন, আমরা আপনাকে অ্যাসিস্ট করবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আবার কয়েকটা কোশ্চেন করি। পাইথন পাইথন সম্পর্কে আমি যেটা শুনেছিলাম যে পাইথন টোটালি কোডিং এর ব্যাপার। তবে মনে হয় অনেক আদার কোডিং গুলো C++ ওগুলোর মতো না, অনেকটা সহজ। তো যাই হোক, কোডিংই তো। তো পাইথনে কয়টা ক্লাস থাকছে? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ক্লাসগুলো কি লাইভ ক্লাস নাকি রেকর্ডেড লাইভ? আর যদি আমরা ক্লাস মিস করি তাহলে কি রেকর্ডটা পাবো কিনা? আর আর যেমন কোন সময়টাতে ক্লাসগুলো আপনারা মেইনলি প্রেফার করছেন, কোন সময়টাতে হবে? আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে উম, আচ্ছা, ওটা না হয় পরে বলবো। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, আমি আপনার কিছু কোয়েশ্চেন সলভ করে দিই। আপনার পাইথনের যে কোয়েশ্চেনটা ছিল এটা আপু কাকে আমি হ্যান্ড ওভার করবো। এর আগে আমাদের যে ক্লাস টাইম গুলো, এটা আমাদের 8 to 10 PM ইস্টার্ন টাইম হচ্ছে ক্লাসগুলো হয়, এন্ড প্রত্যেকটা ক্লাসই লাইভ হবে। আপু ক্লাসগুলো নেবেন, রিয়ানা আপু। এন্ড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন সাপোজ কোনোদিন জয়েন করতে 10 মিনিটস লেট হয়ে গেল বা যে কোনো ওকেশনে হতেই পারে, তো আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ডেড থাকে। আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করার উইদিন দ্য নেক্সট 48 আওয়ার্স হচ্ছে আপনাদেরকে একটা এলএমএস অ্যাক্সেস দেওয়া হবে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এনরোল হওয়ার পর, যেটা আমি ফার্স্টে মেনশন করেছিলাম। সো ওখানে রেকর্ডিং গুলো আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। সো এনি টাইম আপনারা যদি রেকর্ডিংটা ওভারভিউ করতে চান, যে আমি একটু পিছনে পড়া ভুলে গিয়েছি, আমি একটু দেখে আসি, সো অলওয়েজ আপনাদের এটা অ্যাক্সেস থাকবে। অ্যান্ড মুভিং ফরওয়ার্ড টু আপু, পাইথন একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, সো এটা যদি আপনি কাইন্ডলি একটু টেক ওভার করেন। আহ, জি। সো পাইথন একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, ঠিকই বলেছেন। মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি আসলে আমরা কম্পিউটারে। সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি সে ল্যাঙ্গুয়েজ যেটা একদম খুব ক্লোজ টু আওয়ার স্পিকিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হাই লেভেল মানে কিন্তু খুব কমপ্লেক্স কিছু না, হাই লেভেল মানে হচ্ছে কি যেটা খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। সো পাইথন হচ্ছে গিয়ে হ্যাঁ সি, সি প্লাস প্লাস, জাভার মতোই একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড। এবং পাইথনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমি বলবো যে এত লাইব্রেরি ক্রিয়েট হয়েছে, যত দিন যাচ্ছে তত আরো লাইব্রেরি ক্রিয়েট হচ্ছে। সো আপনাকে কিছুই করতে হবে না। হ্যাঁ, আপনাকে জাস্ট ওই লাইব্রেরিটা কল করতে হবে কোনো ধরনের প্রবলেম সলভিং এর জন্য। ওই লাইব্রেরির মধ্যেই সব ফর্মুলা বা সবকিছু দেওয়া আছে, সো আপনার অ্যান্সার চলে আসবে। এই জন্য আসলে আমরা পাইথনকে প্রেফার করি, বা ডেটা প্রফেশনাল সবাই আসলে পাইথনে প্রেফার করে, কারণ এত কিছু করা যায় এবং খুবই কম ইনপুট দিয়ে, যে পাইথনই সবচেয়ে প্রেফারেবল। আর আমি আসলে এমন ভাবে ডিজাইন করি যাতে এটা মানে কোডিং কঠিন এই ধরনের কিছু আপনাদের মনে হবে না, ট্রাস্ট মি। মানে কোডিং এর যে মজার পার্টটা, সেই মজাটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো আপনাদের কাছে এটা নাথিং মেমোরাইজ করার মতো কিছু, এটা খুবই ইন্টারেস্টিং এবং খুব মজা করে আপনারা শিখতে পারবেন আমি আশা করি। ইউজুয়ালি আমি যেভাবে ডিজাইন করি তাতে 5 থেকে 6 উইক লাগে, এর থেকে বেশি লাগার কথা না। কতগুলা ভাগ থাকে, কি কি ধরনের গোল আমরা অ্যাচিভ করতে চাই পাইথন দিয়ে, সো ওগুলা কমপ্লিট হয়ে গেলেই মোটামুটি 1-1.5 মাসের মধ্যে পাইথনটা কমপ্লিট হয়ে যায়। আপনার আরেকটা কি কিছু কোয়েশ্চেন ছিল? আহ হ্যাঁ, আপু আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটাও করা হয়নি। ওই এসকিউএল এর ব্যাপারটাও তো সেমই নাকি? না, এসকিউএলটাও তো মনে হয় same। না, এসকিউএলটা সেম না। এসকিউএলটা আমরা বলছি স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সো এটা কিন্তু আসলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না। এটা একদম কোয়েরি, মানে ধরেন এটা কোয়েশ্চেনের মতো। কোয়েরি মানে কি? কোয়েশ্চেন, রাইট? সো আপনি কোন ধরনের কোয়েশ্চেন করলে কি মানে যে এক্সপেক্টেড অ্যান্সার সেটা পাবেন, ওইটাই হচ্ছে গিয়ে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো ধরেন আপনার অনেক ডেটা আছে, সেখান থেকে কি ধরনের কোয়েশ্চেন করলে আপনার এক্সপেক্টেড আউটপুটটা আসবে, সেটাই কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা ডিফারেন্ট টাইপের, কিন্তু অত বেশি জিনিসপত্র করা যায় না কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে। কিন্তু এটার জন্য আমরা মোটামুটি 1 মাসের মতো টাইম রাখবো, গুড এনাফ, আপনাদের হাতে চলে আসবে জিনিসটা। খুব বেশি ভ্যারিয়েশন নাই, অল্প কিছু ক্লজই আছে যেগুলো বারবার বিভিন্ন ভাবে ইউজ করলে চলে আসবে আপনাদের হাতে। তো এগুলো নিয়ে একদম টেনশন করার কিছু না, আমি ধরেই রাখছি যে আপনারা জানেন না এগুলো নিয়ে। সো স্ক্র্যাচ থেকে আমরা শুরু করবো, নো ওয়ারিজ। কোয়েশ্চেন বক্সে একটা কোয়েশ্চেন ছিল যে কেউ যদি একদম বেসিক কম্পিউটিং না জানে সে ট্রেনিংটা নিতে পারবে কিনা। এটা আপু আর আমি অ্যাকচুয়ালি ফার্স্টে ক্লিয়ার করেছিলাম। আমরা বেসিক কম্পিউটিং নলেজ বলতে যেটা বুঝি, কম্পিউটার অন করা বা ল্যাপটপ অন করা, জুমে জয়েন করা, অ্যান্ড জাস্ট ওয়েবসাইট সার্চিং, দিস কাইন্ড অফ বেসিক থিং বাই নলেজটা আপনাদের থাকা প্রয়োজন। সো এটার পরে আপনাদের যে একদম স্ক্র্যাচ থেকে শেখানোর পার্টটা, এটা আপু টেক কেয়ার করবেন। সো ভেরি মিনিমাম রিকোয়ারমেন্টস টু এন্টার ইনটু দ্য প্রোগ্রাম, বাট আমরা ট্রাই করবো আপনাদের অ্যাসিস্ট করে যতটুকু আপনারা প্রবলেম ফেস করেন এটা সলভ করার জন্য। আর ক্লাসের ব্যাপারে আরেকটু যদি অ্যাড করি আমি, যে আহ, লাবিব বললো যে ক্লাসের রেকর্ডিং থাকবে, সো আপনারা যদি মিস করেন বা যদি সেকেন্ড টাইম দেখতে চান সেটাও দেখে আসতে পারেন। আমাদের একটা রেকমেন্ডেশন হচ্ছে যে আপনারা যদি কষ্ট করে হলেও পারেন, একটু ক্লাস টাইমে মানে সিনক্রোনাইজ ওয়েতে যদি আপনি লাইভ ক্লাসে পার্টিসিপেট করেন, তাহলে যে সুবিধাটা হয়, আপনার কোনো জায়গায় স্টিক করে মানে কোথাও স্টাক হয়ে আছেন, হ্যাঁ, ওখানে প্রবলেমটা আপনি সলভ করতে পারছেন না,
এই জিনিসটা এরপরে আর নেক্সটে কোথায় যাব সেটা বুঝতে পারছি না। যদি ক্লাসে আপনি জিনিসটা আমাকে দেখাতে পারেন স্ক্রিন শেয়ার করে, আমি কিন্তু আপনার প্রবলেমটা সলভ করে দিতে পারি। সো এই কিছু অ্যাডভান্টেজ কিন্তু আপনি ক্লাসে প্রেজেন্ট থাকলে আপনি পাবেন। আপনি পরে রেকর্ড দেখে সেম কাজটা করতে গেলেন, কোন একটা জায়গায় আটকে গেলেন, তখন কিন্তু আপনাকে ওখান থেকে বের করার কেউ নাই, রাইট, ওই টাইমে। তো আপনাকে ওয়েট করতে হবে আবার নেক্সট উইকের জন্য। সো আমি চেষ্টা করব, যদি মানে আপনারা চেষ্টা করেন কষ্ট করে হলেও ওই টাইমটা একটু ম্যানেজ করতে, না হলে তো রেকর্ডিং থাকবে অফকোর্স ব্যাকআপ হিসেবে, তো তো রয়ে গেল। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপুর জন্য বা আমার জন্য, সো আপনারা কাইন্ডলি করতে পারেন। আর একটা কোয়েশ্চেন হয়তো অনেকেরই থাকে যে লাইক অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রাইজিং প্ল্যান বা এরকম আমরা কিরকম প্রাইজিং অফার করছি। সো আমি আপনাদেরকে আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখিয়ে দিই। ওখানে আমাদের প্রাইজিং প্ল্যানটা দেওয়া আছে, আমি স্টিল একটু আপনার জন্য শেয়ার করছি। জাস্ট গিভ মি আ মোমেন্ট। ওকে, হোপফুলি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। সো আমাদের কারেন্টলি 3টা প্রাইসিং প্ল্যান অ্যাভেলেবল আছে। সো আপনাদের জন্য যেটা ফিজিবল হয়, আপনারা আমাদের ওয়ান টাইম পেমেন্ট এনরোল হতে পারেন। আমাদের ইনস্টলমেন্ট আছে 2 মান্থসের অর 5 মান্থলি ইনস্টলমেন্ট। সো আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে একদম ডিটেইলে প্রাইসিং প্ল্যানগুলো দেখতে পারেন। অ্যান্ড আদার দেন দ্যাট আমাদের স্কলারশিপ প্রোগ্রামও কারেন্টলি অ্যাক্টিভ আছে। ইফ আই এম নট রং, এটা ওয়েডনেসডে ও থার্সডেতে ডেডলাইন ক্লোজ হওয়ার। সো যদি আপনাদের কারো এরকম হয় ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দরকার এনরোল হওয়ার জন্য, আমাদের স্কলারশিপ প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমাদের ডেজিগনেটেড যে অ্যাডভাইজাররা আছেন আপনাদেরকে অ্যাসিস্ট করবেন ফর্মটা ফিল আপ করার জন্য। তো আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমার জন্য বা আপুর জন্য, আই থিঙ্ক আমরা আজকের সেশনটা কনক্লুড করতে পারি। থ্যাংক ইউ অল ফর জয়নিং। আজকের সেশনটা অনেক রাত হয়ে গিয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড হোপফুলি আজকে একটা ইন্টারেক্টিভ সেশন ছিল। অ্যান্ড কালকে আমাদের অ্যাডভাইজার আপনাদেরকে রিচ করবে। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা এনি টাইম ওনাদেরকে আস্ক করতে পারেন, বা আপনারা যদি আপুর সাথেও ওয়ান টু ওয়ান সেশনে বসতে চান আপনারা ওনাদেরকে জানাবেন। আপুর অ্যাভেলেবেল টাইমে আমরা ট্রাই করবো একটা মিটিং স্কেডিউল করার। সো আপু যদি আর কিছু বলার না থাকে, আই থিঙ্ক আমরা আজকের সেশনটা কনক্লুড করতে পারি এখানে। থ্যাংক ইউ এভরিওয়ান আজকের সেশনটা জয়েন করার জন্য। আমি তাহলে আজকে এখানে কনক্লুড করছি। অ্যান্ড আমাদের এনরোলমেন্ট চলছে, আমরা ম্যাক্সিমাম 10 স্টুডেন্টস পার ব্যাচ এনরোল করাই। সো আনটিল আমাদের ভ্যাকেন্সি আছে আপনারা এনরোল হতে পারবেন। সো আবার থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য, অ্যান্ড আ ভেরি গুড নাইট। সো টেক কেয়ার টিল আওয়ার নেক্সট কনভারসেশন। থ্যাংক ইউ।